তুই ব্যস্ত দেখি তো তোর ফোন করছে। ফোন করছে, তারা না গেলে তো তারা বুঝতে পারে না, এরকম অসুবিধা হয় না গেলে তারা। আচ্ছা, ফোন করছে দিয়ে যাও গ্যাসটা নিয়েছি। কতটার জিনিস দিব সবজি? এখানে এটি আজকে 300 টাকা করে একটা দাম। কয়টা আনছো? এখানে 100 আছে। 100 পিস আছে, 30,000 টাকার চলে। আমরা তো 10,000 টাকা। ভিক্ষা কর মানুষে 10 টাকা দিব, কিন্তু মানুষের সংসার নষ্ট হয়েছে। একটু ইয়ে করে 1300 করে তুই কইলে আসলি স্টেশনে। হ্যাঁ, কিটা বিক্রি করার লাগে, বেশি আনছিলে বিক্রি করার লাগে। বেসস বাড়ি কো? চরঙ্গি ভাড়া। সুরঙ্গি ভাড়া। কতদিন ধরে বেসস তুই? আমরা আজকে ফোন করছিল, আমি এর আগে বিক্রি করতাম, এরপরে মাঝখানে বন্ধ বিক্রি করছি না। এখন আজকে তারা স্টেশন থেকে 2জন ফোন করছিল, এনকে আমার পরে তারা এই 2জন আসছিল, একজন হচ্ছে রাজীব আর একজন পটু। তারা 2জন ফোন করছিল নিয়ে আমার লাগে, নিয়েছিলাম। অনকি সব ফুলাবেন লোকাল ফুলাবেন ধরছে। এখন লোকাল প্লানে ধরছে। এদিকে বেসন বালা না না, তুই বেসস করে তারা আজকে ফোন করছে, তারা মানে তারা ফোন করে তুই ব্যস্ত দেখি তো তোর ফোন করছে। ফোন করছে, তারা না গেলে তো তারা বুঝতে পারে না, এরকম অসুবিধা হয় না গেলে তারা। আচ্ছা, ফোন করছে দিয়ে যাও গ্যাসটা নিয়েছি। কতটার জিনিস দিব সবজি? এখানে এটি আজকে 300 টাকা করে একটা দাম। কয়টা আনছো? এখানে 100 আছে। 100 পিস আছে, 30,000 টাকার চলে। আমরা তো 10,000 টাকা। ভিক্ষা কর মানুষে 10 টাকা দিব, কিন্তু মানুষের সংসার নষ্ট হয়েছে। একটু ইয়ে করে 1300 করে তুই কইলে আসলি স্টেশনে। হ্যাঁ, কিটা বিক্রি করার লাগে, বেশি আনছিলে বিক্রি করার লাগে। বেসস বাড়ি কো? চরঙ্গি ভাড়া। সুরঙ্গি ভাড়া। কতদিন ধরে বেসস তুই? আমরা আজকে ফোন করছিল, আমি এর আগে বিক্রি করতাম, এরপরে মাঝখানে বন্ধ বিক্রি করছি না। এখন আজকে তারা স্টেশন থেকে 2জন ফোন করছিল, এনকে আমার পরে তারা এই 2জন আসছিল, একজন হচ্ছে রাজীব আর একজন পটু। তারা 2জন ফোন করছিল নিয়ে আমার লাগে, নিয়েছিলাম। অনকি সব ফুলাবেন লোকাল ফুলাবেন ধরছে। এখন লোকাল প্লানে ধরছে। এদিকে বেসন বালা না না, তুই বেসস করে তারা আজকে ফোন করছে, তারা মানে তারা ফোন করে তুই ব্যস্ত দেখি তো তোর ফোন করছে। ফোন করছে, তারা না গেলে তো তারা বুঝতে পারে না, এরকম অসুবিধা হয় না গেলে তারা। আচ্ছা, ফোন করছে দিয়ে যাও গ্যাসটা নিয়েছি। কতটার জিনিস দিব সবজি? এখানে এটি আজকে 300 টাকা করে একটা দাম। কয়টা আনছো? এখানে 100 আছে। 100 পিস আছে, 30,000 টাকার চলে। আমরা তো 10,000 টাকা। ভিক্ষা কর মানুষে 10 টাকা দিব, কিন্তু মানুষের সংসার নষ্ট হয়েছে। একটু ইয়ে করে 1300 করে তুই কইলে আসলি স্টেশনে। হ্যাঁ, কিটা বিক্রি করার লাগে, বেশি আনছিলে বিক্রি করার লাগে। বেসস বাড়ি কো? চরঙ্গি ভাড়া। সুরঙ্গি ভাড়া। কতদিন ধরে বেসস তুই? আমরা আজকে ফোন করছিল, আমি এর আগে বিক্রি করতাম, এরপরে মাঝখানে বন্ধ বিক্রি করছি না। এখন আজকে তারা স্টেশন থেকে 2জন ফোন করছিল, এনকে আমার পরে তারা এই 2জন আসছিল, একজন হচ্ছে রাজীব আর একজন পটু। তারা 2জন ফোন করছিল নিয়ে আমার লাগে, নিয়েছিলাম। অনকি সব ফুলাবেন লোকাল ফুলাবেন ধরছে। এখন লোকাল প্লানে ধরছে। এদিকে বেসন বালা না না, তুই বেসস করে
তারা আজকে ফোন করছে, তারা মানে তারা ফোন করছে, তুই ব্যস্ত দেখি তো তোর ফোন করছে। ফোন করছে, তারা না গেলে তো তারা বুঝতে পারে না, এরকম অসুবিধা হয় না গেলে তারা আচ্ছা, দিয়া ফোন করছে, দিয়া যাবো নিয়ে আজকে নিয়েছি। এখন কতটার জিনিস হইব সবটি? এখানে এটি আজকে 300 টাকা করে একটা দাম। কয়টা আনছো? এখানে 100 আছে। 100 পিস আছে, 30,000 টাকার চলে। আমরা 10,000 টাকা। কোটা খায়া খায়া বুলাবাই নে মা বাবারে দিয়ে মারে হাতে হাতে আরে দেখ জুতে মরলে আরে হ্যাঁ মরে গেলে একটা কিছু দেনা দেবা হ্যাঁ 50 টাকা পরিবার নষ্ট এ কিটা করতেছে চিন্তা করছো নি ভিক্ষা কর মানুষ 10 টাকা দিব কিন্তু মানুষের সংসার করতে নষ্ট হয়েছে এটা ভিক্ষা কত বড় শুনলে দেওয়া একটু ইয়ে করে 1300 করে তো তুই কইলে আসলি স্টেশনে হ্যাঁ কিটা স্টেশনে হ্যাঁ কিটা বিক্রি করা লাগে, বেশি আনছিলি বিক্রি করা লাগে। বেসস বাড়ি গো চরঙ্গি ভাড়া। সুরঙ্গি ভাড়া কতদিন ধরে বেসস তুই? আমরা আজকে ফোন করছিল, আমি এর আগে বিক্রি করতাম, এরপরে মাঝখানে বন্ধ বিক্রি করছি না। এখন আজকে তারা স্টেশন থেকে দুজন ফোন করছে, এনকে আমার করে তারা এই দুজন আসছিল, একজন হচ্ছে রাজীব আর একজন পতু, তারা দুজন ফোন করছিল নিয়ে আমার লাগে নিয়েছিলাম। অন কিছু সব ফুলাবেন লোকাল ফুলাবেন ধরছে হ্যাঁ, এখন লোকাল প্ল্যানে ধরছে। এটা কি বেসন ভাড়া? না না, তুই বেসস করে তারা আজকে ফোন করছে, তারা মানে তারা ফোন করছে, তুই ব্যস্ত দেখি তো তোর ফোন করছে। ফোন করছে, তারা না গেলে তো তারা বুঝতে পারে না, এরকম অসুবিধা হয় না গেলে তারা আচ্ছা, দিয়া ফোন করছে, দিয়া যাবো নিয়ে আজকে নিয়েছি। এখন কতটার জিনিস হইব সবটি? এখানে এটি আজকে 300 টাকা করে একটা দাম। কয়টা আনছো? এখানে 100 আছে। 100 পিস আছে, 30,000 টাকার চলে। আমরা 10,000 টাকা। তানারটা লুকাইতেছে। কোটা খায়া খায়া বুলাবাই নে মা বাবারে দিয়ে মারে হাতে হাতে আরে দেখ জুতে মরলে আরে হ্যাঁ মরে গেলে একটা কিছু দেনা দেবা হ্যাঁ 50 টাকা পরিবার নষ্ট এ কিটা করতেছে চিন্তা করছো নি ভিক্ষা কর মানুষ 10 টাকা দিব কিন্তু মানুষের সংসার করতে নষ্ট হয়েছে এটা ভিক্ষা কত বড় শুনলে দেওয়া একটু ইয়ে করে 1300 করে তো তুই কইলে আসলি স্টেশনে হ্যাঁ কিটা স্টেশনে হ্যাঁ কিটা বিক্রি করা লাগে, বেশি আনছিলি বিক্রি করা লাগে। বেসস বাড়ি গো চরঙ্গি ভাড়া। সুরঙ্গি ভাড়া কতদিন ধরে বেসস তুই? আমরা আজকে ফোন করছিল, আমি এর আগে বিক্রি করতাম, এরপরে মাঝখানে বন্ধ বিক্রি করছি না। এখন আজকে তারা স্টেশন থেকে দুজন ফোন করছে, এনকে আমার করে তারা এই দুজন আসছিল, একজন হচ্ছে রাজীব আর একজন পতু, তারা দুজন ফোন করছিল নিয়ে আমার লাগে নিয়েছিলাম। অন কিছু সব ফুলাবেন লোকাল ফুলাবেন ধরছে। হ্যাঁ, এখন লোকাল প্ল্যানে ধরছে। এটা কি বেসন ভাড়া? না না, তুই বেসস করে তারা আজকে ফোন করছে, তারা মানে তারা ফোন করছে, তুই ব্যস্ত দেখি তো তোর ফোন করছে। ফোন করছে, তারা না গেলে তো তারা বুঝতে পারে না, এরকম অসুবিধা হয় না গেলে তারা আচ্ছা, দিয়া ফোন করছে, দিয়া যাবো নিয়ে আজকে নিয়েছি। এখন কতটার জিনিস হইব সবটি? এখানে এটি আজকে 300 টাকা করে একটা দাম। কয়টা আনছো? এখানে 100 আছে। 100 পিস আছে, 30,000 টাকার চলে। আমরা 10,000 টাকা। তানারটা লুকাইতেছে। কোটা খায়া খায়া বুলাবাই নে মা বাবারে দিয়ে মারে হাতে হাতে আরে দেখ জুতে মরলে আরে হ্যাঁ মরে গেলে একটা কিছু দেনা দেবা হ্যাঁ 50 টাকা পরিবার নষ্ট এ কিটা করতেছে চিন্তা করছো নি ভিক্ষা কর মানুষ 10 টাকা দিব কিন্তু মানুষের সংসার করতে নষ্ট হয়েছে এটা ভিক্ষা কত বড় শুনলে দেওয়া একটু ইয়ে করে 1300 করে তো তুই কইলে আসলি স্টেশনে হ্যাঁ কিটা স্টেশনে হ্যাঁ কিটা বিক্রি করা লাগে, বেশি আনছিলি বিক্রি করা লাগে। বেসস বাড়ি গো চরঙ্গি ভাড়া। সুরঙ্গি ভাড়া কতদিন ধরে বেসস তুই? আমরা আজকে ফোন করছিল, আমি এর আগে বিক্রি করতাম, এরপরে মাঝখানে বন্ধ বিক্রি করছি না। এখন আজকে তারা স্টেশন থেকে দুজন ফোন করছে, এনকে আমার করে তারা এই দুজন আসছিল, একজন হচ্ছে রাজীব আর একজন পতু, তারা দুজন ফোন করছিল নিয়ে আমার লাগে নিয়েছিলাম। অন কিছু সব ফুলাবেন লোকাল ফুলাবেন ধরছে। হ্যাঁ, এখন লোকাল প্ল্যানে ধরছে। এটা কি বেসন ভাড়া? না না, তুই বেসস করে
তারা আজকে ফোন করছে, তারা মানে তারা ফোন করছে, তুই তো ব্যস্ত দেখি তো তোর ফোন করছে। ফোন করছে, তারা না গেলে তো তারা বুঝতে পারে না, এরকম অসুবিধা হয় না গেলে তারা আচ্ছা, দিয়া ফোন করছে, দিয়া যাবো নিয়ে আজকে নিয়েছি। এখন কতটার জিনিস হইব সবটি? এখানে এটি আজকে 300 টাকা করে একটা দাম। কয়টা আনছো? এখানে 100 আছে। 100 পিস আছে, 30,000 টাকার চলে। আমরা তো 10,000 টাকা। কানারটা লুকাইতেছে তোরা লিগা একটা বই নাই তারা এতুড়ি করতা কোটা খায়া খায়া গুলা মানে মা বাবারে দিয়ে মারে টাকাতে আরে তা দুতে মরে গেল হ্যাঁ মরে গেল একলা কিছু দেনা দেবা হ্যাঁ 50 টা গরিবার নষ্ট কিটা করতেছে চিন্তা করছ না ভিক্ষা কর মানুষের 10 টাকা দিব কিন্তু মানুষের সংসার করতে নষ্ট হয়েছে এটা কত বড় শুরুর একটা দেওয়া একটু ইয়ে করে তার চেহারা সব রতো তুই কইলে আসলি স্টেশনে হ্যাঁ কিটা কিটা বিক্রি করা লাগে, বেশি আনছিলে বিক্রি করা লাগে। বেসস বাড়ি কো? চরঙ্গি ভাড়া। সুরঙ্গি ভাড়া। কতদিন ধরে বেসস তুই? আমরা আজকে ফোন করছিল, আমি এর আগে বিক্রি করতাম, এরপরে মাঝখানে বন্ধ বিক্রি করছি না। এখন আজকে তারা স্টেশন থেকে দুজন ফোন করছে, নিয়ে আসছে। এনে ওকে আমার পরে তারা এই দুজন আসছিল, একজন হচ্ছে রাজীব আর একজন পতু। তারা দুজন ফোন করছিল, নিয়ে আমার লাগে নিয়েছিলাম। অন কিছু সব ফুলাবেন লোকাল ফুলাবেন ধরছে হ্যাঁ, এখন লোকাল ফোন ধরছে। এটা কি বেসন ভাড়া? না না, তুই বেসস করে? তারা আজকে ফোন করছে, তারা মানে তারা ফোন করছে, তুই তো ব্যস্ত দেখি তো তোর ফোন করছে। ফোন করছে, তারা না গেলে তো তারা বুঝতে পারে না, এরকম অসুবিধা হয় না গেলে তারা আচ্ছা, দিয়া ফোন করছে, দিয়া যাবো নিয়ে আজকে নিয়েছি। এখন কতটার জিনিস হইব সবটি? এখানে এটি আজকে 300 টাকা করে একটা দাম। কয়টা আনছো? এখানে 100 আছে। 100 পিস আছে, 30,000 টাকার চলে। আমরা তো 10,000 টাকা। কানারটা লুকাইতেছে তোরা লিগা একটা বই নাই তারা এতুড়ি করতা কোটা খায়া খায়া গুলা মানে মা বাবারে দিয়ে মারে টাকাতে আরে তা দুতে মরে গেল হ্যাঁ মরে গেল একলা কিছু দেনা দেবা হ্যাঁ 50 টা গরিবার নষ্ট কিটা করতেছে চিন্তা করছ না ভিক্ষা কর মানুষের 10 টাকা দিব কিন্তু মানুষের সংসার করতে নষ্ট হয়েছে এটা কত বড় শুরুর একটা দেওয়া একটু ইয়ে করে তার চেহারা সব রতো তুই কইলে আসলি স্টেশনে হ্যাঁ কিটা কিটা বিক্রি করা লাগে, বেশি আনছিলে বিক্রি করা লাগে। বেসস বাড়ি কো? চরঙ্গি ভাড়া। সুরঙ্গি ভাড়া। কতদিন ধরে বেসস তুই? আমরা আজকে ফোন করছিল, আমি এর আগে বিক্রি করতাম, এরপরে মাঝখানে বন্ধ বিক্রি করছি না। এখন আজকে তারা স্টেশন থেকে দুজন ফোন করছে, নিয়ে আসছে। এনে ওকে আমার পরে তারা এই দুজন আসছিল, একজন হচ্ছে রাজীব আর একজন পতু। তারা দুজন ফোন করছিল, নিয়ে আমার লাগে নিয়েছিলাম। অন কিছু সব ফুলাবেন লোকাল ফুলাবেন ধরছে। হ্যাঁ, এখন লোকাল ফোন ধরছে। এটা কি বেসন ভাড়া? না না, তুই বেসস করে? তারা আজকে ফোন করছে, তারা মানে তারা ফোন করছে, তুই তো ব্যস্ত দেখি তো তোর ফোন করছে। ফোন করছে, তারা না গেলে তো তারা বুঝতে পারে না, এরকম অসুবিধা হয় না গেলে তারা আচ্ছা, দিয়া ফোন করছে, দিয়া যাবো নিয়ে আজকে নিয়েছি। এখন কতটার জিনিস হইব সবটি? এখানে এটি আজকে 300 টাকা করে একটা দাম। কয়টা আনছো? এখানে 100 আছে। 100 পিস আছে, 30,000 টাকার চলে। আমরা তো 10,000 টাকা। কানারটা লুকাইতেছে তোরা লিগা একটা বই নাই তারা এতুড়ি করতা কোটা খায়া খায়া গুলা মানে মা বাবারে দিয়ে মারে টাকাতে আরে তা দুতে মরে গেল হ্যাঁ মরে গেল একলা কিছু দেনা দেবা হ্যাঁ 50 টা গরিবার নষ্ট কিটা করতেছে চিন্তা করছ না ভিক্ষা কর মানুষের 10 টাকা দিব কিন্তু মানুষের সংসার করতে নষ্ট হয়েছে এটা কত বড় শুরুর একটা দেওয়া একটু ইয়ে করে তার চেহারা সব রতো তুই কইলে আসলি স্টেশনে হ্যাঁ কিটা কিটা বিক্রি করা লাগে, বেশি আনছিলে বিক্রি করা লাগে। বেসস বাড়ি কো? চরঙ্গি ভাড়া। সুরঙ্গি ভাড়া। কতদিন ধরে বেসস তুই? আমরা আজকে ফোন করছিল, আমি এর আগে বিক্রি করতাম, এরপরে মাঝখানে বন্ধ বিক্রি করছি না। এখন আজকে তারা স্টেশন থেকে দুজন ফোন করছে, নিয়ে আসছে। এনে ওকে আমার পরে তারা এই দুজন আসছিল, একজন হচ্ছে রাজীব আর একজন পতু। তারা দুজন ফোন করছিল, নিয়ে আমার লাগে নিয়েছিলাম। অন কিছু সব ফুলাবেন লোকাল ফুলাবেন ধরছে। হ্যাঁ, এখন লোকাল ফোন ধরছে। এটা কি বেসন ভাড়া? না না, তুই বেসস করে?
তারা আজকে ফোন করছে, তারা মানে তারা ফোন করছে, তুই তো ব্যস্ত দেখি তো তোর ফোন করছে। ফোন করছে, তারা না গেলে তো তারা বুঝতে পারে না, এরকম অসুবিধা হয় না গেলে তারা আচ্ছা, দিয়া ফোন করছে, দিয়া যাবো নিয়ে আজকে নিয়েছি। এখন কতটার জিনিস হইব সবটি? এখানে এটি আজকে 300 টাকা করে একটা দাম। কয়টা আনছো? এখানে 100 আছে। 100 পিস আছে, 30,000 টাকার তুলে। আর আমরা তো 10,000 টাকা। ঠিক আছে। তানাতে লুকাইতেছে তোরা লিগা একটা বই নাই তারা কোটা খায়া খায়া গুলা বাইনে মা বাবারে দিয়ে মারে তাহাতে আপনি বরণ করে নেবেন। সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পরিয়ে পুষ্প স্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে অনুরোধ বরণ করে নেব। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়, ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটার মনোমালা দাস। টিউটার ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্য আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতেন। আলোকের এই স্বর্ণধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর ত্রিপুরা। তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমার আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারে যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দীর্ঘদিকে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তাদেরকে বাইরে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the respected faculty members and students, principal, Agartala Government Nursing College, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার।
আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এরপর তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব। ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং ইন ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন আমি আমাদের প্রফেসর কৌশল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইলফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। To us, इसलिए मैं 16 बोलता हूँ out of 17 क्योंकि this is only for coastal areas like below। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়,
বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन sir now we have achieved what India has achieved. We are now the front runner. पहले sir हमारा जो indices इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर, हमारा जो है सर दिस কথা তো মেয়ে डेवलपमेंट पैरामीटर सर मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर, इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता সমস্যা তো আমি কি করবো, আর মালিক তারা না কোথাও ক্লিয়ার, আমি তো আমি গেছে একটাই ব্যাপার ওই আমার বসায় যায় গেছে সমস্যাটা আছে দোকান আছে 12-13 দিন ধরে বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধ আছে কালকে আমাকে ওই এটা করাতে কালকেই দোকান 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর ক্ষতি।
কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো এক দেড় দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো ঠিক হতে পারছি না, আমি বলবো অর্ডার তো বলবো 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? আর কতদিন যাবত বন্ধ আছে কাজ? হালকা পর্যন্ত তো এটা সেন্টারিং করবে, আজকে থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই দিনটা শুরুর থেকে আর শেষ হয়েছে কোন দিকে? শুরু থেকে শেষ শুরু করেছে ওইখান থেকে, বিজেপি ক্লাবের এখান থেকে, 3 নাম্বার গলি থেকে। বটতলা থেকে দশমী ঘাট ওঠে। এটা তো যত গিয়া তো তুমি কাটতে নিজের কন্ট্রাক্টর তো দুদিন প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো এখানে একজন আছে তো মোবাইলের দোকান, ওনাকে জিজ্ঞেস করুন, একটা পান্ডা না। কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? আচ্ছা, ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরের থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে, প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমরা পরিবহন করে আনতে পারি না, দোকানে আনতে পারি না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ এমনিতে? হ্যাঁ, এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ? হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিয়েছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু 2 দিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কি করবো, কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিছানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি?
মোবাইল রিপেয়ার, স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। কি হয়েছে আজকে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি। এখন আমরা ফার্দার যার যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না এটা কি মানে ফাঁসি দিয়ে মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশনটা হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিরি বিয়ে দিছে, 1.5 বছর হয়েছে। 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করে বাগিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়ি তারা যায় না, যাইতো হয়তো। কোন জায়গাতে বিয়ে দিছে? গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলের কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো, আমরা করতেছি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 ফোনে 11 বাজবো, আমার মেয়েতো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর আমার বাইরে ডাকতে কইছে তুই উমুক খানা হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া বসে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া বসে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মহিলা আছে না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছি না। এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ? কি আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার বাগনিরা, তারা 3 জনই মারছে। আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে। তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন আমরা যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল না, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন করছে, কিভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক দাম ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দাম ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো? আপনাদের বলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না, আমরা যে জিজ্ঞাসা আমি তো কইতে আপনি বরণ করে নেবেন। সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা দেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য রিশা পরিয়ে
প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে বরণ করে নেব। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়, ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটর মনোমালা দাস, টিউটর ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্য। আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতেন। আলোকের এই স্বর্ণধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমার আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারে যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ এটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দীর্ঘদিকে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায় এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তাদেরকে বাইরে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার, আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে, অন্তরা সরকার এবং তপশ্রী দে, তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব
First semester BSc Nursing in Tripura University examination. আমি আমাদের প্রফেসর কৌশল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে, পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইলফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ out of 17 क्योंकि this is only for coastal areas like below। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে স্ট্যাটিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन sir now we have achieved what India has achieved. We are now the front runner. पहले sir हमारा जो indices
इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, जेंडर। सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर। हमारा जो है सर दिस কথা তো নেই डेवलपमेंट पैरामीटर सर, मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर, इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता সমস্যা তো আমি কি করবো, তাদের মালিক তারা না কোথাও ক্লিয়ার। আমি তো আমি গেছে একটাই ব্যাপার ওই আমরা বসে দিয়ে গেছে সমস্যাটা আসুই দোকান আছে 12-13 দিন বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধুত্ব আছে কালকে আমরা তো ওই যে করাতে কালকেই দোকান 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর ক্ষতি। কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো 1.5 দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো কি করতে পারছি না, আমি বলবো অর্ডার তো বলবো 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? কতদিন যাবত বন্ধ আছে কাজ? কালকে পর্যন্ত তো এটা সেন্টারিং করলো, আজকে থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই দিনটা শুরুর থেকে শেষ হয়েছে কোন দিকে? শুরুর থেকে শেষ শুরু করছে ওইখান থেকে বিজেপি সিক্লামের এখান থেকে বটতলা থেকে দশমী ঘাট ওঠে। এটা তো যত দশমী ঘাট নিজের কন্ট্রাক্টার তো বুঝি
প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো ওখানে একজন আছে তো মোবাইলের দোকান ওনাকে জিজ্ঞেস করুন একটা পারমানেন্ট। যারা কাজ করে তারা হবে না। না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো, ওই যে কাজ লেগে গেছে। কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? গ্রাহক আশা করতে না আসারই মতো এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? সেদিন তো বলতে যা করছে ওইটা যেটা চাইলে রাস্তায় নাই। আচ্ছা, ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? এই যাটা করে এটা লুকতে হবে করতে হবে। সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমার পরিবহন করে আনতে পারে না, দোকানে আনতে পারে না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ এমনিতে? হ্যাঁ, এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ? হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিচ্ছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু 2 দিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসা যাওয়া কি করবো, কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিছানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল রিপেয়ার, স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট।
কি হয়েছে আজকে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে, হ্যাঁ পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি, এখন আমরা ফার্দার যার যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট, এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ না এটা কি মানে ফাঁসি দিয়ে মানে তো হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি, পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশনটা হবে আর কি। হ্যাঁ এখন কোন হাসপাতালে নিয়ে বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগির বিয়ে দিছে, 1.5 বছর হয়েছে, 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করে বাগিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়ি তারা যায় না, যাইতো হয়তো। কোন জায়গাতে বিয়ে দিছে? গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ গোপাল দেবনাথের ছেলের কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো, আমরা করতে আসি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 ফোনে 11 বাজবো, আমার মেয়েতো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর আমার বাইরে ডাকতে কইছে তুই উমুক খানা হয়, তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া বসে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিরে লইয়া বসে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মরে আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছি না। এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ কি? আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিরা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা আমরা লোক আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার বাগনিরা, তারা 3 জনই মারছে, আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে, তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন আমরা যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন ছাড়া কিভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক দাম ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দাম ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো আপনাদের বলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না, আমরা যে জিজ্ঞাসা আমি তো কইতে আপনি বরণ করে নেবেন। সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা দেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পরিয়ে পুষ্প স্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে অনুরোধ বরণ করে নেব। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়, ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটর মনোমালা দাস, টিউটর ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্যে। আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতেন।
স্টুডেন্ট আলোকের এই স্বর্ণধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে কখন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিকটা বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি করছেন আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত করব পুরস্কার তুলে দেব ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং ইন ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন। আমি আমাদের প্রফেসর কৌশল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইল ফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে
জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ आउट ऑफ 17 क्योंकि दिस इज ओनली फॉर कोस्टल एरियाज लाइक बिलो। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে, স্ট্যাটিক্স ডিপার্টমেন্টকে নিয়ে, আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি, আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত SDG ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা SDG ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে NER জেলা SDG ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত SDG NER ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এ বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन sir now we have achieved what India has achieved. We are now the front runner. पहले sir हमारा जो indices इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर, हमारा जो है सर दिस কথা তো নাই দিয়ে डेवलपमेंट पैरामीटर सर, मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर इस मीटिंग में
स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता সমস্যা তো আমি কি করবো, তাদের মালিক তারা না কোথাও ক্লিয়ার। আমি তো খালি গেছে একটাই ব্যাপার, ওই আমরা বসে দিয়ে গেছে সমস্যাটা আসুই দোকান আছে 12-13 দিন ধরে বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? প্রায় 14 দিন 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধুত্ব আছে। কালকে আমাদের ওই যে করাতে কালকেই দোকান 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর ক্ষতি। কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো 1.5 দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো কি করতে পারছি না, আমি বলবো অর্ডার তো বলবো 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? কতদিন যাবত বন্ধ আছে কাজ? হালকা পর্যন্ত তো এটা সেন্টারিং করলো, আজটা থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই ড্রেনটা শুরুর থেকে শেষ হয়েছে কোন দিকে? শুরুর থেকে শেষ শুরু করেছে ওইখান থেকে, বিজেপি ক্লাবের এখান থেকে বটতলা থেকে দশমী ঘাট ওঠে। এটা তো বটতলা দশমী ঘাট নিজের কন্ট্রাক্টার তো বুঝি প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো ওখানে একজন আছে তো মোবাইলের দোকান, ওনাকে জিজ্ঞেস করেন একটা পারমানেন্ট। যারা কাজ করে তারা হবে না। না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো, ওই যে
কাজ লেগে কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? গ্রাহকরা আশা দেবো না আসারই মতোই এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? সেদিন তো বলতে যা করতে ওইটাতে আর দিকটা চাই দিয়ে বিভাগটা আসতেই নাই। আচ্ছা, ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? ওই যাটা করে এটা লোক করতে হবে। সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমার পরিবহন করে আনতে পারে না, দোকানে আনতে পারে না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ করার? এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ? হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিচ্ছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু 2 দিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিচানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। কি হয়েছে আজকে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি। এখন আমরা ফার্দার যা যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গিয়েছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না এটা কি মানে ফাঁসি দিয়ে আর তো মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। ফাঁসি করার পরে ফাইনাল ডিসিশন হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে? বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিরি দিয়ে দিচ্ছে, 1.5 বছর হয়েছে। 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করে বাগিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হতো না,
100 মিটার দূর হইতো আমার বাগনি আমার বাড়ি থেকে আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়ি তারা যায় না যাইতো আইতো। কোন জায়গাতে বিয়ে দিছে? আদর্শ গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলের কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে ঘটনা? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো আমরা করতেছি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 পনেরো 11 বাজবো, আমার মেজো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে আমার বাগনির শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি আমি তো ঘর আমার বাইরে ডাকতে কইছে তুই উমুক খানা হয়, তো আমি দৌড়ে গেছি গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া বসে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া বসে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মহিলা আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছি না না, এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। আপনার কি অভিযোগ কি? আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার বাগনিরা তারা 3 জনই মারছে, আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে, তারা মাইরা ঝুলে রাখছে। আর না আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন নাম যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন ছাড়া কিভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক যাও ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দাও ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো? আপনাদের বলাতে দেখেন এটা ফাঁসি দিয়ে মারা গেছে না, আমরা দিয়ে জিজ্ঞাসা করবো আমি তো কইতে আপনি বরণ করে নেবেন। সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পরিয়ে পুষ্প স্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে অনুরোধ বরণ করে নেব। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়, ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটার মনোমালা দাস, টিউটার ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্যে। আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতেন। স্টুডেন্ট আলোকের এই স্বর্ণধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমার আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারে যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার।
এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট, এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট, এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দীর্ঘদিকে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে, এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে, এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে, তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে, এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে, এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে কলেজে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার করছেন আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত করব, পুরস্কার তুলে দেব ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং ইন ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন। আমি আমাদের প্রফেসর কৌশল, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে, পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইল ফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ आउट ऑफ 17, क्योंकि दिस इज ओनली फॉर कोस्टल एरियाज लाइक बिलो। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং।
প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্র জিকে আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমার জি আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত SDG ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা SDG ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে NER জেলা SDG ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত SDG NER ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকার করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79, এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन sir now we have achieved what India has achieved. We are now the front runner. पहले sir हमारा जो indices इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर। हमारा जो है सर दिस কথা তো নাই দিয়ে डेवलपमेंट पैरामीटर सर मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर, इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता
সমস্যা তো আমি কি করবো, তাদের মালিক তারা না কোথায় ক্লিয়ার। আমি তো খালি গেছে একটাই ব্যাপার ওই আমার বসায় দিয়ে গেছে কতদিন সমস্যাটা আছে ওই দোকান আছে 12-13 দিন ধরে বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? প্রায় 14 দিন 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধুই তো আছে। কালকে আমাকে ওই যে এটা করাতে কালকেই দোকান খুলছে। 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? কোনো ব্যবস্থা নেই। এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর বেশি। কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো 1.5 দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো ঠিক হতে পারছি না, আমি বলবো অটো তো বলবো 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? আর কতদিন যাবত বন্ধ আছে কাজ? হালকা পর্যন্ত তো এটা সেন্টারিং করলো, আজকে থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই ড্রেনটা শুরুর থেকে আর শেষ হয়েছে কোন দিকে? শুরু থেকে শেষ শুরু করেছে ওইখান থেকে বিজেপি ক্লাবের এখান থেকে 3 নাম্বার গলি থেকে। বটতলা থেকে দশমী ঘাট অবধি। এটা তো যত গিয়া তো তুমি কাটতে নিজের কন্ট্রাক্টর তো দুদিন প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো এখানে একজন আছে তো মোবাইলের দোকান ওনাকে জিজ্ঞেস করুন একটা পান্ডা না। যারা কাজ করে তারা না না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো, ওই যে কাজ লেগে কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? গ্রাহকরা আসা দেবে না আসারই মতোই এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? সেদিন তো বলতে যা করছে ওইটা দেওয়া দিকটা তাই দিয়ে বিভাগটা আসতেই নাই। আচ্ছা, ড্রেন ভাঙার ফলে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? ওই যাটা করে এটা লুকটা করতে হবে। সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমরা পরিবহন করে আনতে পারি না, দোকানে আনতে পারি না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন।
এই ড্রেনটা মানে কোন জায়গাতে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। তে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ এমনিতে করা? হ্যাঁ, এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও দুদিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিচ্ছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু দুদিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কি করবো, কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিচানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল রিপেয়ার, স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। কি হয়েছে আজকে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপর আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিচ্ছি। এখন আমরা ফার্দার যার যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হচ্ছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না না, এটা কি মানে ফাঁসি দিয়ে মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশনটা হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে? বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগির বিয়ে দিছে, 1.5 বছর হয়েছে। 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করে বাগিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, যাইতো হয়তো। কোন জায়গাতে বিয়ে দিচ্ছে? আদর্শ গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি। আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলে কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো, আমরা করতেছি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 ফোনে 11 বাজবো, আমার মেজো ভাইয়ের কাছে কেটাখানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে। কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর, আমার বাইরে ডাকতে কইছে তুই উমুক খানা হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া পড়ছে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া পড়ছে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মহিলা আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেওয়া আমরা রিপোর্ট দিছে না না, এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ? কি আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায়,
আমার ভাগ্নিরা তারা 3 জনই মারছে, আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে, তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন নাম না বাবু। যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন ছাড়া কিভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক দাম ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দাম ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো? আপনাদের বলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না, তারা 100 টাকা বলে কইতাম না, আমরা দিয়ে জিজ্ঞাসা করব, আমি তো কইতে আপনি বরণ করে নেবেন। সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পরিয়ে পুষ্পস্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে বরণ করে নেব। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়, ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটর মনোমালা দাস, টিউটর ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্য। আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতেন। স্টুডেন্ট আলোকের এই স্বর্ণধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমার আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ এটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দীর্ঘদিতে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে কলেজে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the
the respected faculty members and students, Principal, Agartala Government Nursing College, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার করছেন আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব। ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং ইন ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন আমি আমাদের প্রফেসর কৌশল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইলফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ आउट ऑफ 17 क्योंकि दिस इज ओनली फॉर कोस्टल एरियाज लाइक बिलो। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে স্ট্যাটিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি, আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি
ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन sir now we have achieved what India has achieved. We are now the front runner. पहले sir हमारा जो indices इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर। हमारा जो है सर दिस কথা তো নাই দিয়ে डेवलपमेंट पैरामीटर सर मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर, इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता সমস্যা তো আমি কি করবো, তাদের মালিক তারা না কোথাও ক্লিয়ার। আমি তো খালি গেছে একটাই ব্যাপার, ওই আমরা বসায় দিয়ে গেছে সমস্যাটা আছে দোকান আছে 12-13 দিন বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? 14 দিন।
14 দিন ধরে এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধুত্ব আছে কালকে আমরা তো ওই যে এটা করাতে কালকেই দোকান করছি 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর ক্ষতি। কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো 1.5 দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো ঠিক করতে পারছি না, বলবো অর্ডার তো বলবো 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? কতদিন যাবত বন্ধ আছে কাজ? হালকা পর্যন্ত তো এটা সেন্টারিং করলো, আজটা থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই দিনটা শুরুর থেকে আর শেষ হয়েছে কোন দিকে? শুরুর থেকে শেষ শুরু হয়েছে ওইখান থেকে বিজেপি ক্লাবের এখান থেকে বটতলা থেকে দশমী ঘাট ওঠে। এটা তো গতকাল দশমী ঘাট নিজের কন্ট্রাক্টার তো দুদিন প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো এখানে একজন আছে তো মোবাইলের দোকান আমাদের জিজ্ঞেস করেন একটা পান্না না। যারা কাজ করে তারা না না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো, ওই যে কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? গ্রাহকরা আশা দেবো না আসারই মতন এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? সেদিন তো বলতে যা করতে ওইটাতে দিকটা আচ্ছা, ড্রেন ভাঙার ফলে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? এই যাটা করে এটা লুকটা করতে হবে। সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাড়ি থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য, তারা করতেছে অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমার পরিবহন করে আনতে পারে না, দোকানে আনতে পারে না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ এমনিতে? হ্যাঁ, এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি।
এখন অবধি আপনারা দিচ্ছেননি এরকম মানে 400 টাকা? হ্যাঁ 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু দুদিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কী করবো, কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিচানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল রিপেয়ার, স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। কি হয়েছে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপর আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি। এখন আমরা ফার্দার যার যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না এটা কি মানে ফাঁসি দিয়ে আর তো মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশন হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে? বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগির বিয়ে দিছে, 1.5 বছর হয়েছে। 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করে বাগিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হতো না, 100 মিটার দূর হতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, যাইতো হয়তো। কোন জায়গাতে বিয়ে দিচ্ছে? আদর্শ গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, তার ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলে কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো, আমরা করতে আসি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 পরে 11 বাজবো, আমার মেজো ভাইয়ের কাছে কেটাখানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো গরম, আমার বাইরে ডাকতে কইছে তুই মুখ খানা হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া পড়ছে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া পড়ছে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মরে আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছে না। এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ? কি আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার বাগনিরা, তারা 3 জনই মারছে। আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে। তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন নাম। যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন ছাড়া কিভাবে মারলো, নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক দাম ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দাম ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো? আপনাদের বলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না, আমরা যে জিজ্ঞাসা আমি তো কইতে
আপনি বরণ করে নেবেন। সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পুরিয়ে পুষ্পল স্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে অনুরোধ বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়। ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটর মনোমালা দাস। টিউটর ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্য আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। আলোকের এই স্বর্ণধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমার আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারে যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিক নির্দেশিকা বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেকটা যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায় এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে কলেজে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার, আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতে আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও।
থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং এন্ড ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন। আমি আমাদের প্রফেসর কৌশল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে, পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইল ফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ आउट ऑफ 17 क्योंकि दिस इज ओनली फॉर कोस्टल एरियाज लाइक बिलो। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে, আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে। এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन sir now we have achieved what India has achieved. We are now the front runner. पहले sir हमारा जो indices
इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर। हमारा जो है सर दिस কথা তো নাই দিয়ে डेवलपमेंट पैरामीटर सर, मैं बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर, इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता সমস্যা তো আমি কি করবো, তাদের মালিক তারা না কোথাও ক্লিয়ার। আমি তো আমি গেছে একটাই ব্যাপার ওই আমার বসায় দিয়ে গেছে সমস্যাটা আছে দোকান আছে 12-13 দিন বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? 14 দিন 3 দিন। 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধ আছে কালকে না তো ওই যে এটা করাতে কালকেই দোকান 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? এটা ছিল তো 70 কোটি। কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো 1.5 দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো ঠিক করতে পারছি না, বলবো অর্ডার তো বলবো 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? কতদিন যাবত বন্ধ আছে কাজ? হালকা পর্যন্ত তো এটা সেন্টারিং করলো, রাস্তা থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই দিনটা শুরুর থেকে শেষ হয়েছে কোন দিকে? শুরুর থেকে শেষ শুরু হয়েছে ওইখান থেকে বিজেপি ক্লাবের এখান থেকে বটতলা থেকে দশমী ঘাট ওঠে। এটা তো বটতলা দশমী ঘাট নিজের কন্ট্রাক্টার তো বুঝিয়ে
প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো এখানে একজন আছে তো মোবাইলের দোকান আমাদের জিজ্ঞেস করুন একটা পারমানেন্ট যারা কাজ করে তারা হবে না। না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো, ওই যে কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? আচ্ছা, ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে, প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমার পরিবহন করে আনতে পারে না, দোকানে আনতে পারে না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ করার? এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ? হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিয়েছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু 2 দিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কি করবো, কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিছানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল রিপেয়ার, স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট।
কি হয়েছে আজকে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে, হ্যাঁ পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি, এখন আমরা ফার্দার যার যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হচ্ছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট, এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না না, এটা কি মানে ফাঁসি দিয়ে মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি, পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশনটা হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগির বিয়ে দিছে, 1.5 বছর হয়েছে, 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করে বাগনিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস ধরে আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, দায়িত্ব হয়তো। কোন জায়গাতে বিয়ে দিছে? আদর্শ গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলের কাছে বিয়ে দিছি। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো, আমরা করতে আসি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 পরে 11 বাজবো, আমার মেয়ে তো বের কাছে কেটাদানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো গরম, আমার বাইরে ডাকতে কইছে তুই মুখখানা হয়, তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া বসে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া বসে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মহিলা আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেওয়া আমরা রিপোর্ট দিছি না না, এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। আপনার কি অভিযোগ? কি আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার ভাগ্নিরা, তারা 3 জনই মারছে, আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে, তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন আমরা যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন করছে, কিভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক যাও ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দাও ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো আপনাদের বলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না, আমরা যে জিজ্ঞাসা করব আমি তো কইতে আপনি বরণ করে নেবেন। সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পরিয়ে পুষ্পল স্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে অনুরোধ বরণ করে নেব। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়, ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটার মনোমালা দাস, টিউটার ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্যে। আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতেন। স্টুডেন্ট
আলোকের এই স্বর্ণধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমার আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে কখন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ এটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিতে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায় এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে কলেজে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার, আমাদের রেসপেক্টেড ইউনিয়ন ডিপি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব। ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং ইন ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন আমি আমাদের প্রফেসর কৌশল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইল ফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা
ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ आउट ऑफ 17 क्योंकि दिस इज ओनली फॉर कोस्टल एरियाज लाइक बिलो। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে, স্ট্যাটিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি, আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত SDG ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা SDG ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে NER জেলা SDG ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত SDG NER ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিতে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन sir now we have achieved what India has achieved. We are now the front runner. पहले sir हमारा जो indices इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर। हमारा जो है सर दिस কথা তো নাই দিয়ে डेवलपमेंट पैरामीटर सर मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर, इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता हूँ
সমস্যা তো আমি কি করবো, তাদের মালিক তারা না কোথায় ক্লিয়ার। আমি তো খালি গেছে একটাই ব্যাপার, ওই আমার বসে দিয়ে গেছে সমস্যাটা আসুই দোকান আছে 12-13 দিন যাওয়ার বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধুই তো আছে। কালকে আমাদের ওই যে করাতে কালকেই দোকান 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর ক্ষতি। কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো 1.5 দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো কি করতে পারছি না, 10-12টা তো বন্ধ। 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? কতদিন যাবত বন্ধ আছে কাজ? হালকা পর্যন্ত তো এটা সেন্টারিং করবো, রাস্তা থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই ড্রেনটা শুরুর থেকে শেষ হয়েছে কোন দিকে? শুরুর থেকে শেষ শুরু করছে ওইখান থেকে, বিজেপি ক্লাবের এখান থেকে, বটতলা থেকে দশমী ঘাট অবধি। এটা তো বটতলা দশমী ঘাট, নিজের কন্ট্রাক্টার তো বুঝি প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো এখানে একজন আছে তো মোবাইলের দোকান, আমাকে জিজ্ঞেস করেন একটা পারমানেন্ট। যারা কাজ করে তারা না না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো, ওই যে অবস্থা।
কাজ লেগে দিতেছে। কতদিন পরে আজকে দোকান করলেন? এই তো 12 দিন। 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? গ্রাহকরা আশা করতে না আসারই মতোই এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? সেদিন তো বলতে যা করতে হইতেছে আর দিকটা আপনি রাস্তায় নেই। আচ্ছা, ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? ওই যাটা করে এটা লুপ্ত হবে করতে হবে। সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাড়ি থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমার পরিবহন করে আনতে পারে না, দোকানে আনতে পারে না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গাতে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ করা? এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এটা কি প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিচ্ছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু 2 দিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিচানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি। এখন আমরা ফার্দার যা যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হচ্ছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না এটা কি মানে ফাঁসি দিয়ে মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশনটা হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে? বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিরি দিয়ে দিছে, 1.5 বছর হয়েছে। 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করে বাগিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না,
100 মিটার দূর হইতো আমার বাগনি আমার বাড়ি থেকে আমরা তারপরে 6 মাস ধরে আমার বাগনি আমার বাড়ি তারা দেয় না দায়িত্ব হয়তো কোন জায়গাতে বিয়ে দিছে? আদর্শ গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলের কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে ঘটনা? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো, আমরা করতে আসি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 পরে 11 বাজবো, আমার মেয়ে তো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি আমি তো ঘরে আমার ভাইয়ের ডাকতে কইছে তুই উমুক খানা হয়, তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া বসে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিরে লইয়া বসে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মহিলা আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছি না না, এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। আপনার কি অভিযোগ কি? আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিরে মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার ভাগ্নিরা, তারা 3 জনই মারছে, আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে, তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন আমরা যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে না নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন করছে, কিভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক দাম ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দাম ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো আপনাদের বলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না, তারা 100 টাকা করে কইতা না, আমরা দিয়ে জিজ্ঞাসা করব আমি তো কইতে আপনি বরণ করে নেবেন। সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পরিয়ে পুষ্কর স্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে বরণ করে নেব। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়, ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটার মনোমালা দাস, টিউটার ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্যে। আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। আলোকের এই স্বর্ণধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমার আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার।
এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট, এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট, এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিতে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে, এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে, এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা, এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে, এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে, এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার করছেন আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব। ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং ইন ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন আমি আমাদের প্রফেসর কৌশল, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইল ফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ आउट ऑफ 17 क्योंकि दिस इज ओनली फॉर कोस्टल एरिया लाइक बिलो। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং।
প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্র জিকে আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমার জি আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃতক প্রকাশিত SDG ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা SDG ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে NER জেলা SDG ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত SDG NER ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन sir now we have achieved what India has achieved. We are now the front runner. पहले sir हमारा जो indices इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, जेंडर। सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर। हमारा जो है सर दिस কথা তো নাই দিয়ে डेवलपमेंट पैरामीटर सर मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर, इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता
সমস্যা তো আমি কি করবো, তাদের মালিক তারা না কোথাও ক্লিয়ার। আমি তো আমি গেছে একটাই ব্যাপার ওই আমরা বসায় দিয়ে গেছে সমস্যাটা আছে দোকান আছে 12-13 দিন যাবত বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? 14 দিন 3 দিন। 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধ আছে কালকে আমরা তো ওই যে এটা করাতে কালকেই দোকান খুলছে। 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর ক্ষতি। কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো 1.5 দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো কি করতে পারছি না, বলবো অর্ডার তো বন্ধ 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? কতদিন যাবত বন্ধ আছে কাজ? হালকা পর্যন্ত তো এটা সেন্টারিং করলো, রাস্তা থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই ড্রেনটা শুরুর থেকে শেষ হয়েছে কোন দিকে? শুরুর থেকে শেষ শুরু হয়েছে ওইখান থেকে বিজেপি ক্লাবের এখান থেকে বটতলা থেকে দশমী ঘাট ওঠে। এটা তো বটতলা থেকে দশমী ঘাট নিজের কন্ট্রাক্টার তো বুঝিয়ে প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো এখানে একজন আছে তো মোবাইলের দোকান আমাদের জিজ্ঞেস করেন একটা পান্না না। যারা কাজ করে তারা হবে না। না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো। কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? গ্রাহকরা আশা করতে না আসারই মতোই এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? সেদিন তো বলতে যা করতে ওইটাকে দিকটা আপনি চাইলে তার রাস্তায় নাই। আচ্ছা, ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? এই যাটা করে এটা লুপ্ত হবে করতে হবে। সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাড়ি থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমরা পরিবহন করে আনতে পারি না, দোকানে আনতে পারি না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত।
তে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ এমনিতে করা? হ্যাঁ, এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও দুদিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিচ্ছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু দুদিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিচানোর জন্য। তা আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। কি হয়েছে আজকে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি। এখন আমরা ফার্দার যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গিয়েছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না এটা কি মানে ফাঁসি দিয়ে মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশনটা হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে? বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিরি বিয়ে দিছে, 1.5 বছর হয়েছে। 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করিয়া বাগনিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, দায়িত্ব হয়তো। কোন জায়গাতে বিয়ে দিচ্ছে? গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি। আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলের কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো, আমরা করতে আসি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 পরে 11 বাজবো, আমার মেজো ভাইয়ের কাছে কেটাদানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে। কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর, আমার বাইরে ডাকতে কইছে তুই মুখ খানো হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া পড়ছে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া পড়ছে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মরে আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছি না। এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ? কি আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার বাগনিরা, তারা 3 জনই মারছে। আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে। তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন নাম। যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা
থানা ইনফর্ম ছাড়া কীভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক যান ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দেন ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কীভাবে নামাইলো? আপনাদের বলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না। আপনি বরণ করে নেবেন। সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পুরিয়ে পুষ্পস্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে অনুরোধ বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়। ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটর মনোমালা দাস। টিউটর ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্যে আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। স্টুডেন্ট আলোকের এই স্বর্ণধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমার আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিক দিকে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে নিজে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার।
আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব। ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং ইন ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন আমি আমাদের প্রফেসর কৌশল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইল ফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ आउट ऑफ 17 क्योंकि दिस इज ओनली फॉर कोस्टल एरिया लाइक बिलो। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃতক প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকার করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়,
বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এ বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन सर now we have achieved what India has achieved. We are now the front runner. पहले सर हमारा जो indices इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, डेंटल। सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर। हमारा जो है सर दिस কথা তো নাই দিয়ে डेवलपमेंट पैरामीटर सर मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता সমস্যা তো আমি কি করবো, তারা মালিক তারা না কোথাও কি হয়। আমি তো খালি গেছে একটাই ব্যাপার, ওই আমার বসায় দিয়ে গেছে সমস্যাটা আছে, দোকান আছে 12-13 দিন যাওয়ার বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাব এটা বন্ধ আছে, কালকে আমাকে ওই এটা করাতে কালকেই দোকান 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর ক্ষতি।
কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো দেড় দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো ঠিক হতে পারছি না, বলবো অটো তো বলবো 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? আর কতদিন যাবত বন্ধ আছে কাজ? হালকা পর্যন্ত তো এটা সেন্টারিং করলো, আজকে থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই দিনটা শুরুর থেকে আর শেষ হয়েছে কোন দিকে? শুরু থেকে শেষ শুরু করছে ওইখান থেকে, বিজেপি ক্লাবের এখান থেকে, 3 নাম্বার গলি থেকে। বটতলা থেকে দশমী ঘাট ওঠে। এটা তো যত গিয়া তো তুমি কাটতে নিজের কন্ট্রাক্টর তো দুদিন প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো এখানে একজন আছে তো মোবাইলের দোকান, নোটিফিকেশন একটা পার্মানেন্ট। যারা কাজ করে তারা না না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো, ওই যে কাজ কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? গ্রাহকরা আশা করতে না আসারই মতোই এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? সেদিন তো বলতে যা করতে ওইটাতে আর দিকটা আপনি রাস্তায় নাই। আচ্ছা, ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? এই যাটা করে এটা লুকটা করতে হবে। সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য, তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমার পরিবহন করে আনতে পারে না, দোকানে আনতে পারে না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ করার? এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এটা কি প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিচ্ছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু 2 দিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসা যাওয়া কি করবো, কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিচানোর জন্য। তা আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি?
মোবাইল রিপেয়ার, স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। কি হয়েছে আজকে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি। এখন আমরা ফার্দার যা যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গিয়েছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না না, এটা কি মানে ফাঁসি দিয়ে আর তো মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশনটা হইব আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিরি দিয়ে দিছে যে 1.5 বছর হয়েছে, 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করিয়া বাগিরা দিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, যাইতো আইতো। কোন জায়গাতে পেয়ে দিচ্ছে? গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলে কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো আমরা করতে আসি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 পরে 11 বাজবো, আমার মেজো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে। কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর আমার বাইরে ডাকতে কইছে তুই মুখ খানো হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া পড়ছে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া পড়ছে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মরে আছে না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছি না না, এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ? কি আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার বাগনিরা, তারা 3 জনই মারছে। আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে। তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন নাম। যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন ছাড়া কিভাবে মারলো, নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক যান ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দেন ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো? আপনাদের বলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না। আমরা যে জিজ্ঞাসা করব আমি তো কইতে আপনি বরণ করে নেবেন। সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য রিশা পরিয়ে
প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে অনুরোধ আমরা বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়। ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটর মনোমালা দাস। টিউটর ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্যে আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। স্টুডেন্ট আলোকের এই সন্তানহারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমার আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ এটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিকনির্দেশিকা বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায় এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার, আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব।
first semester BSc Nursing in Tripura University examination. আমি আমাদের প্রফেসর কৌশল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে, পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইল ফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ आउट ऑफ 17 क्योंकि दिस इज ओनली फॉर कोस्टल एरियाज लाइक बिलो। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতি। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ চত্বরে অবস্থিত অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা নার্সিং শিক্ষার গুরুত্ব এবং স্বাস্থ্যক্ষেত্রে বিশেষভাবে পেশাগতভাবে দক্ষ নার্সদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নার্সদের মানোন্নয়ন অপরিহার্য এবং এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তার পথ প্রদর্শক। তিনি কলেজের পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সুবিধা বৃদ্ধির দিকেও গুরুত্ব আরোপ করেন। এই বিশেষ দিনে কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা ও সহ পাঠ্যক্রমিক ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। পুরস্কার প্রাপকদের বা প্রাপ্তদের হাতে স্মারক এবং সম্মানপত্র তুলে দেন অতিথিবৃন্দ। আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজের এটা দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে
সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়ে যাচ্ছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট, এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট। এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিকে দিকে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, একটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে। এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা, এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা শুরু করেছে। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক, যার পৌরোহিত্য করেন পরিকল্পনা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন পরিকল্পনা দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পুলিশ সুপার, অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক, তাছাড়াও জনগণনা দপ্তরের কর্মকর্তারা ও অন্যান্য বিভাগীয় প্রতিনিধিরা। বৈঠকে 2023-24 সালের নীতি আয়োগের প্রকাশিত উত্তর পূর্বাঞ্চলীয় এসডিজি সূচক অনুযায়ী পশ্চিম ত্রিপুরার পারফরমেন্স পর্যালোচনা করা হয়। জেলাটি 77.64 স্কোর নিয়ে ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে। বিশেষ করে ক্ষুধামুক্তি, টেকসই নগর, জলবায়ু পরিবর্তন সহ একাধিক লক্ষ্য অর্জনে অগ্রগতি লক্ষ্য করা গেছে। এবারে আলোচনায় জানানো হয়, রাজ্যের বাজার মূল্য বিশ্লেষণে ডিএস মাসিক তথ্য সংগ্রহ করে, যা ভবিষ্যতে বিশেষভাবে রিয়েল টাইমে SMS ও অনলাইন মাধ্যমে প্রকাশ করা হবে। নতুন তথ্য পোর্টাল, পরিসংখ্যানিক পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ এবং জনগণনা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, পশ্চিম ত্রিপুরা রাজ্যের উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি, আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত SDG ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা SDG ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে NER জেলা SDG ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত SDG NER ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে। এই কৃতিতে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79।
এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। বটতলা থেকে দশমীঘাট পর্যন্ত চলমান ড্রেন নির্মাণ কাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় 8 থেকে 10 দিন ধরে এলাকার 14 থেকে 15টি দোকান সম্পূর্ণ বন্ধ রয়েছে, ফলে প্রতিদিনই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। স্থানীয় দোকানদারদের অভিযোগ, ড্রেন নির্মাণে কোনো বিকল্প ব্যবস্থা না করে রাস্তাঘাট মানে আপনার দোকানে আইতেছে, ওই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ। শুক্রবার দুপুরে জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রাহকরা। অভিযোগ, বিদ্যুতের রিচার্জের সময় বিদ্যুৎ দপ্তর অতিরিক্ত চার্জ আদায় করছে, ফলে প্রতিনিয়ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের নীতির ফলেই এই সংকটে তৈরি হয়েছে। একদিকে স্মার্ট মিটার চালুর পর থেকে রিচার্জের বিশৃঙ্খলা, অন্যদিকে প্রতিটি রিচার্জে অতিরিক্ত টাকা কেটে নেওয়া, এই দুয়ে মিলে সাধারণ মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভকারীরা জানান, রিচার্জ করতে গিয়ে এখন বিদ্যুৎ না পেয়ে দিন কাটাতে হচ্ছে। বিদ্যুৎ দপ্তর গ্রাহকের পকেট কেটে টাকা তুলছে, অথচ পরিষেবা বেহাল। বিরোধী দলগুলির দাবি, অতিরিক্ত চার্জ ও স্মার্ট মিটার নিয়ে সরকারের নীতির পুনর্বিবেচনা জরুরি। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, এভাবে টাকা তুলে জনগণের দুর্দশা বাড়ালে তার রাজনৈতিক মূল্য দিতে হবে সরকারকে। বিক্ষোভ চলাকালীন বিদ্যুৎ অফিসে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। গ্রাহকরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপ ও সমাধান বা সমস্যার সমাধান দাবি করেন। সম্পূর্ণ গোপন রাখতেছে তারা, রিডিং বাড়ায় না, রিডিং এর পয়সা বাড়ে না, অন্যভাবে বিভিন্ন এক্সট্রা চার্জ লাগাই দিছে, সানডি চার্জ, এডিশনাল চার্জ, এক্সট্রা চার্জ, যা মনে ধরতেছে তার লেখা। আমার 50 ইউনিটের জন্য আমি 1500 টাকা বিল দিছি, শুধু 50 ইউনিটে আমি 1500 দিছি, 30 টাকা পার ইউনিট আমার পড়ছে। এখন কি চান আপনারা? আমরা চাই সত্যিকারের যদি কোনো ডিসিশন হয়ে থাকে, ক্যাবিনেট ডিসিশন বা কোনো রকম সরকারি সিদ্ধান্ত নেওয়া থাকে, সেই সরকারি সিদ্ধান্তের কাগজ প্রত্যেক অফিসে দুটো লাগানো থাকে যে হ্যাঁ মিটার রেন্ট বাড়ছে, সে বিদ্যুতের দাম বাড়ছে। এই জিনিসটা জনসাধারণদের সচেতন করতে হবে। আমরা বিল দিতাম না, কেনা দিব কে দিব না বড় কথা না, বড় কথা হইল বাড়লে জনসাধারণের নলেজে অগ্রিম জানাইতে হবে। আগামী মাসে আবার এত টাকা বাড়তে চলছে, আপনাদের আমরা জানাইতেছি আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণ করতে হইব, এইসব আমরা জানাইতে হইব জনসাধারণের না জানাইয়া এইভাবে ইচ্ছাকৃতভাবে যখন খুশি তখন যা খুশি তা চার্জ নাম লেখা এইভাবে বাড়াই দিতেছে, কইতাছে রিডিং বাড়ছে না। আমার রিডিং পড়ছে 30 টাকা কইরা পার ইউনিট পড়ছে আমার। এই বিষয়ে কি বিদ্যুৎ মন্ত্রী কি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে? এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না, বিদ্যুৎ মন্ত্রী কি করতেছে না করতেছে জনসাধারণের জন্য, এই হলো কথা আমার। এখন আমার কথা হইলো আমরা বিল দেবো, কষতে পারি সিস্টে পারি, আমরা তো বিল দিতেই হবে। বিল না দিলে ফাইন, ফাইনের পরে আরও মানে চক্রবৃদ্ধি ফাইন, মানে আগের দিনের এই জমিদারের ফাইনের মতো আরম্ভ হয়ে গেছে, মোটামুটি ধরে নিতে পারে। অতএব এইগুলি বন্ধ করা উচিত, জনসাধারণদের একটু ব্যাপারটা নিয়ে জানানো উচিত যে আমরা এই করতেছি, এই প্রত্যেক মাসে যখন এডিশনাল লাগাইবেন আপনি, তখন অবশ্যই আপনার নোটিফিকেশন করবেন। আর এখানে বিদ্যুৎ বিল যেভাবে যে হারে বিদ্যুৎ বিল কেটে রাখতেছে, তারা 1000 টাকা ঢুকাইয়া 553 টাকা রিচার্জ হয়েছে, 103 টাকা পাইছি। আর কারো 500 টাকা ঢুকাইলে 17 ইউনিট, 13 ইউনিট, 14 ইউনিট এইভাবে আইতে আছে। এটা কি হইতে আছে যেটা বুঝি না। এখন আমরা কি চাইতেছেন, কি চান আপনারা? এটা বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা আবেদন, এটা সঠিক সিদ্ধান্ত করে এটা তদন্ত করা হোক। এরকম হইতে আছে কি লিগা? কোন কারেন্ট অফিসে এটা এরকম চলছে? বিশাল কারেন্ট অফিস, বিশাল জাঙ্গালিয়া। এরকম ঘটনা আপনার সাথে কয়বার হয়েছে? এই প্রথম নাকি? 2বার। এলে 2বার। হ্যাঁ। কি মনে হচ্ছে মানে সাধারণ মানুষের থেকে গত ভিড়ে 1000 টাকা ঢুকাইয়া 107 ইউনিট পেয়েছি।
এর আগে একবার বিদ্যুৎ বিল বাড়ছে কইয়া তাও কেটে গেছে কত টাকা। ঠিক এইভাবে চলছে আজকে কয়েকটা বিলের ভিতরে। মাসে আমরা 3,000-4,000 টাকা 5,000 টাকা বিদ্যুতের লেগে থাকা, যেভাবে তারা লুটপাট করতে আছে, কি এর থেকে এটি করতে আছে, এটা তদন্ত করো। মন্ত্রীর কাছে আমরা অনুরোধ, এটা তদন্ত করে দেখাও। সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রকাশ্যে গোমাংস বিক্রির প্রচারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কৈলাসহরে। ঘটনাটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলে বুধবার কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন ও বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর। নীতিশ দে জানান, এক ব্যক্তি ফেসবুকে লাইভে প্রচার করে জানায় 1,000 টাকায় 4 কেজি মাংস পাওয়া যাবে এবং বাবুর বাজার থেকে সুলতানপুরের দিকে যাওয়ার সেগুন বাগানের পাশে সেই মাংস বিক্রি হচ্ছে। ব্যক্তি পূর্বেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনার সঙ্গে জড়িত ছিল, এবারও ধর্মীয় উস্কানি দিতে চেয়েছে। বিজেপি নেতারা দাবি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। পুলিশ জানিয়েছে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বিজেপির বক্তব্য, এ ধরনের ঘটনা সমাজে সম্প্রীতি নষ্ট করতে পারে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আজকে আমরা কৈলাসহর মণ্ডল সভাপতি এবং কৈলাসহর মণ্ডলের অফিস বেয়ারার যারা কর্মকর্তা যারা আছেন সবাই সহ আমরা আমাদের এসডিপিও অফিসে আমরা এসেছি। মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি। আপনারা সবাই দেখেছেন গতকালকে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বাইট দেখেছি। সেই বাইটের মধ্যে একজন ব্যক্তি বলছেন যে 1,000 টাকায় 4 কেজি পাওয়া যাবে আজকে সকালবেলা, এবং জায়গার ঠিকানা বলে একটা ফেসবুক লাইভ সেই জায়গার মধ্যে করা হয়েছে। এবং পরবর্তী সময় আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে আজকে সকালবেলা বাবুরবাজার থেকে কনকপুরের যে রাস্তা, বাবুরবাজার থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে সুলতানপুর মফস্বর আলীর বাড়ি হয়ে কনকপুর পর্যন্ত এসেছে, সেই রাস্তার সেগুন বাগানটার পাশে ওইখানে গরু কাটা হচ্ছে এবং সেই গরুর মাংস 1,000 টাকা 4 কেজি বিক্রি করা হচ্ছে এবং ওপেন সেই জায়গার মধ্যে সেটা বিক্রি করা হচ্ছে। এবং যিনি এই বক্তব্যটা রেখেছেন আমরা জানতে পেরেছি যে এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গাপুজোর আগে এই যে বাবুরবাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুরবাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে, এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত, এটা এলাকার মানুষ আমাদেরকে বলছেন। এবং সেই ব্যক্তি নাকি ফেসবুকের মধ্যে সেই লাইভটা করেছেন। এটা জানার সাথে সাথেই আমাদের হিন্দু সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি এবং পুলিশ সাথে সাথেই উদ্যোগ নিয়েছে। ওই জায়গার মধ্যে পুলিশ রেড করবার জন্য পুলিশকে পৌঁছে গেছে। আমরা আশা রাখি যে আসামিকে গ্রেপ্তার করবার জন্য আমরা দাবি রেখেছি। আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই জায়গার মধ্যে প্রদান করতে হবে, কারণ একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সেই জায়গার মধ্যে আঘাত সংঘটিত করা হয়েছে। এবং গত বছর মসজিদের মধ্যে আগুন লাগিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সেই জায়গার মধ্যে তৈরি করার ক্ষেত্রে ওই ব্যক্তির একটা অবদান সেই জায়গায় ছিল। মানুষের কাছ থেকে সেটা আমরা জানতে পেরেছি, সেটাই আমরা এখানে প্রশাসনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরাও পার্টির সেই বিষয়গুলোর উপর আমরা পরবর্তীতে নজর রাখবো। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। ছবি, তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিতে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি
ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকার করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन sir now we have achieved what India has achieved. We are now the front runner. पहले sir हमारा जो indices इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर। हमारा जो है सर दिस কথা তো নাই দিয়ে डेवलपमेंट पैरामीटर सर मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर, इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता সমস্যা তো আমি কি করবো, তাদের মালিক তারা না কোথাও ক্লিয়ার। আমি তো খালি গেছে একটাই ব্যাপার, ওই আমার বসা দিয়ে গেছে সমস্যাটা আছে, দোকান আছে 12-13 দিন বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? প্রায় 14 দিন।
14 দিন ধরে এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধুত্ব আছে কালকে আমাদের ওই যে এটা করাতে কালকেই দোকান খুলছে 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? কোনো ব্যবস্থা নেই। এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর ক্ষতি। কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো এক দেড় দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো কি করতে পারছি না, আমি বলবো অর্ডার তো বলবো 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? কতদিন যাবত বন্ধ আছে কাজ? হালকা পর্যন্ত তো এটা সেন্টারিং করবো, আজটা থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই দিনটা শুরুর থেকে শেষ হয়েছে কোন দিকে? শুরুর থেকে শেষ শুরু করছে ওইখান থেকে, বিজেপি ক্লাবের এখান থেকে বটতলা নাম্বার গলির থেকে। বটতলা থেকে দশমী ঘাট অবধি। এটা তো গতকাল তো শুনি না, নিজের কন্ট্রাক্টার তো দুদিন প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো এখানে একজন আছে তো মোবাইলের দোকান, আমাদের জিজ্ঞেস করি একটা পারমানেন্ট। যারা কাজ করে তারা হবে না। না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো, ওই যে কাজ লেগে দিতে কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? গ্রাহক আশা করতে না আসারই মতো এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? সেদিন তো বলতে যা করতে ওইটাকে যেটা আপনি চাইলে রাস্তায় নাই। আচ্ছা, ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? এই যাটা করে এটা লুপ্ত হবে করতে হবে। সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢোকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে, প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমরা পরিবহন করে আনতে পারি না, দোকানে আনতে পারি না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ করার? এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি।
এখন অবধি আপনারা দিয়েছেননি এরকম মানে 400 টাকা? হ্যাঁ 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু দুদিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কী করবো, কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিচানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল রিপেয়ার, স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। কি হয়েছে আজকে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি। এখন আমরা ফার্দার যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না এটা কি মানে ফাঁসি দিয়ে আর তো মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশনটা হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে? বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিরি বিয়ে দিছে, 1.5 বছর হয়েছে। 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করে বাগিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, যাইতো হয়তো। কোন জায়গাতে বিয়ে দিছে? গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, তার ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলে কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো আমরা করতে আসি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 ফোনে 11 বাজবো, আমার মেজো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর আমার বাইরে ডাকতে কইছে তুই উমুক খানা হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া বসে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া বসে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মরে আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেওয়া আমরা রিপোর্ট দিছে না। এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ? কি আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার বাগনিরা, তারা 3 জনই মারছে। আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে। তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন আমরা যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন ছাড়া কিভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক দাম ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দাম ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো? আপনাদের বলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না, আমরা যে জিজ্ঞাসা আমি তো কইতে
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ চত্বরে অবস্থিত অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা নার্সিং শিক্ষার গুরুত্ব এবং স্বাস্থ্যক্ষেত্রে বিশেষভাবে পেশাগতভাবে দক্ষ নার্সদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নার্সদের মানোন্নয়ন অপরিহার্য এবং এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তার পথ প্রদর্শক। তিনি কলেজের পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সুবিধা বৃদ্ধির দিকেও গুরুত্ব আরোপ করেন। এই বিশেষ দিনে কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা ও সহ পাঠ্যক্রমিক ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। পুরস্কার প্রাপকদের বা প্রাপ্তদের হাতে স্মারক এবং সম্মানপত্র তুলে দেন অতিথিবৃন্দ। আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজের এটা দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়ে যাচ্ছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিকে দিতে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে এই ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা সুযোগ করছে। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক, যার পৌরোহিত্য করেন পরিকল্পনা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন পরিকল্পনা দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পুলিশ সুপার, অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক, তাছাড়াও জনগণনা দপ্তরের কর্মকর্তারা ও অন্যান্য বিভাগীয় প্রতিনিধিরা। বৈঠকে 2023-24 সালের নীতি আয়োগের প্রকাশিত উত্তর পূর্বাঞ্চলীয় SDG সূচক অনুযায়ী পশ্চিম ত্রিপুরার পারফরমেন্স পর্যালোচনা করা হয়। জেলাটি 77.64 স্কোর নিয়ে ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে। বিশেষ করে ক্ষুধামুক্তি, টেকসই নগর, জলবায়ু পরিবর্তন সহ একাধিক লক্ষ্য অর্জনে অগ্রগতি লক্ষ্য করা গেছে। এবারে আলোচনায় জানানো হয়, রাজ্যের বাজার মূল্য বিশ্লেষণে DES মাসিক তথ্য সংগ্রহ করে, যা ভবিষ্যতে বিশেষভাবে রিয়েল টাইমে SMS ও অনলাইন মাধ্যমে প্রকাশ করা হবে। নতুন তথ্য পোর্টাল, পরিসংখ্যানিক পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ এবং জনগণনা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, পশ্চিম ত্রিপুরা রাজ্যের উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে বিশেষ যে এখানে মিটিং এটা হচ্ছে আজকে এই আমাদের SDG এটা নিয়ে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, IAS বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি, IAS জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট
অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত SDG ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা SDG ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে NER জেলা SDG ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত SDG NER ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79, এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। বটতলা থেকে দশমীঘাট পর্যন্ত চলমান ড্রেন নির্মাণ কাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় 8 থেকে 10 দিন ধরে এলাকার 14 থেকে 15টি দোকান সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে প্রতিদিনই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। স্থানীয় দোকানদারদের অভিযোগ, ড্রেন নির্মাণে কোনো বিকল্প ব্যবস্থা না করে রাস্তাঘাট খুঁড়ে রাখা হয়েছে, যার ফলে দোকানে ক্রেতা আসা তো দূরের কথা, দোকান খোলাও সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা নোটিশে এভাবে কাজ শুরু হলে আমাদের জীবিকা চালানো কঠিন হয়ে পড়ে। ক্ষতির জন্য দায় কে নেবে? ব্যবসায়ীরা দ্রুত কাজ শেষ করে রাস্তাঘাট পুনরায় সচল করার দাবি জানিয়েছেন এবং ক্ষতিপূরণের কথা তুলেছেন। অনেকেই জানান যে পুজোর মরশুম ঘনিয়ে আসছে, এই সময়ে দোকান বন্ধ থাকা মানে বড় ধরনের ক্ষতি। প্রশাসনের পক্ষ থেকে যদিও কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চায় স্থায়ী সমাধান ও ক্ষতিপূরণের সুনির্দিষ্ট ব্যবস্থা। কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? সমস্যা হইতেছে, দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমাররা আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায়, কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে, 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমরা পরিবহন করে আনতে পারি না, দোকানে আনতে পারি না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমীঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ করার? এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে।
তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও দুদিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিয়েছেননি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু দুদিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কি করবো, কিভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিচানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। স্বামী, শ্বশুর, শাশুড়ির অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ। গত কয়েক মাস আগে বিয়ে হয় বিশালগড় গোকুলনগর আদর্শ কলোনি এলাকার শঙ্কর দেবনাথের মেয়ে শিউলি দেবনাথের সাথে এলাকারই রাজু দেবনাথের সঙ্গে। বিয়ের কয়েক মাস ভালো চললেও গৃহবধূর উপর নেমে আসে চরম অত্যাচার। শুক্রবার সকালে গৃহবধূর স্বামী রাজু দেবনাথ শ্বশুর বাড়িতে খবর পাঠায় গৃহবধূর মৃত্যু হয়। গৃহবধূর স্বামীর বাড়ির গলায় ফাঁসিয়ে লাগিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ। পরবর্তী সময়ে গৃহবধূকে মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দুপুরে মেয়ের বাপের বাড়ির পরিবারের সদস্যরা অভিযোগ করেন স্বামী রাজু দেবনাথ, শ্বশুর গোপাল দেবনাথ এবং শাশুড়ি করুণা দেবনাথ মিলে গৃহবধূ শিউলি দেবনাথ মিলে গৃহবধূকে মেরে ফেলা হয়েছে। এবারে মেয়ের মৃত্যুর খবর শুনে মহকুমা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মেয়ের বাপের বাড়ির পরিবারের সদস্যরা। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের তরফ থেকে খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়। ময়নাতদন্ত করার পর বেরিয়ে আসবে সঠিক তথ্য। সেই দিকে তাকিয়ে রয়েছে গৃহবধূর মেয়ের বাপের বাড়ির সদস্যরা। এ নিয়ে হাসপাতাল চত্বরে কান্নার রোল পড়ে যায়। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিরি বিয়ে দিছে, 1.5 বছর হয়েছে। 11 মাস বাগনিটা তারা বাড়িতে ঝামেলা করে বাগনিটা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, যাইতো হয়তো। কোন জায়গাতে বিয়ে দিচ্ছে? গোকুলনগর আদর্শ কলোনি। গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকে বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলের কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার দেব না, আমরা কাজ করবো, আমরা করতে আসি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 পনেরো 11 বাজবো, আমার মেয়ে তো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে, আমার বাগনি শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর আমার বাইরে ডাকতে কইছে তুই মুখ খানো হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া পড়ছে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া পড়ছে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মহিলা আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছে না। এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ কি? আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মাইরা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার বাগনিটা তারা 3 জনই মারছে, আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে। তারা মাইরা তুলে রাখছে। আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না, কারণ আমরা যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন ছাড়া কিভাবে মারলো, নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক যাও ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দাও ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো? আপনাদের গলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না। এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি। এখন আমরা ফার্দার যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার।
কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না এটা কি মানে ফাঁসি দিয়ে তো মানে তো হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশন হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে? বিশালগড় মহকুমা হসপিটাল। জাতীয় শিক্ষানীতি 2020-র গুরুত্বপূর্ণ অঙ্গ নিপুণ ভারতকে কেন্দ্র করে গঠিত নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হলো 3 মাস ব্যাপী নানা কর্মসূচি। মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচিত এই মিশনের মূল লক্ষ্য রাজ্যের শিশুদের প্রাথমিক শিক্ষায় দক্ষ করে তোলা। এই উপলক্ষে আজ সকালে কদমতলা ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে কদমতলা এলাকার 2টি বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করেন এক বর্ণাঢ্য র্যালিতে। সকাল 8টায় অনুষ্ঠিত এই র্যালিতে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর অফ স্কুল সুধাংশু শেখর পাল এবং কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস দেবনাথ। সুভাষিস দেবনাথ বলেন, নিপুণ ত্রিপুরা মিশনের মূল উদ্দেশ্য হল শিশুদের এমনভাবে শিক্ষিত করা যাতে তারা বয়স অনুযায়ী পাঠ্য বই পড়তে পারে এবং নিজের ভাবনা সহজ ভাষায় প্রকাশ করতে পারে। তিনি জানান যে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি, যা আগামী 3 মাস ধরে চলবে। কদমতলায় শিশুদের র্যালির মধ্য দিয়ে তার শুভ সূচনা হয়। তো আজকে আমরা একটা র্যালি করলাম এখানে এনইপি 2020-র অধীনে যে নিপুণ কর্মসূচি স্টার্ট হয়েছে। নিপুণ ফুল ফর্মটা যেটা আপনারা ফ্লেক্সে দেখতে পেয়েছেন, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর আন্ডারস্ট্যান্ডিং, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। এই কর্মসূচির আওতায় আমরা আজকে একটা প্রাথমিক স্তরের যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নিয়ে এই বিদ্যালয়ের কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুলের এবং কদমতলা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাইমারি স্টুডেন্টদেরকে নিয়ে একটি র্যালি করি। সেটা হলো অ্যাওয়ারনেস র্যালি। এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এই 2 বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং এই এলাকার যত অভিভাবকগণ, তারা উপস্থিত হয়েছিলেন এই র্যালিতে। আসলে এনইপি 2020-তে যে নিপুণ কর্মসূচি চালু হয়েছে তার 3rd অ্যানিভার্সারি আমাদের এই ত্রিপুরাতে কমপ্লিট হয়েছে 18 নভেম্বর এবং 4th অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছে ন্যাশনাল লেভেলে, সেটা হচ্ছে 5th জুলাই। এবং সেটার 4th অ্যানিভার্সারি পূর্ণ হওয়ার কারণেই এই যে র্যালিটা আমরা অ্যাওয়ারনেস র্যালি আজকে করেছি এবং তার জন্য আজকে থেকে আমরা 3 মাস ব্যাপী একটা কর্মসূচি হাতে নিচ্ছি সেই নিপুণের অধীন। সেই নিপুণ বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাই যে যারা প্রাইমারি স্তর থেকে মিডল স্তরে চলে গিয়েছে কিন্তু তাদের সেই বেসিক যেটা আন্ডারস্ট্যান্ডিং ফর নিউমারেসি অ্যান্ড লিটারেসি অর্থাৎ উপরের ক্লাসে চলে গিয়েছে কিন্তু সে নিচের সংখ্যাগুলি বলতে পারছে না, পড়তে পারছে না, তার মধ্যে সেই পরিপূর্ণতা আনার জন্যই এই কর্মসূচি। এবং 3 মাস ব্যাপী যে কর্মসূচিটা এখন শুরু হচ্ছে আজকে থেকে, তার প্রতি মাস অন্তর অন্তর আমরা প্যারেন্টস টিচার্স মিটিং করব এবং স্টুডেন্টসদেরকে নিয়ে এবং প্যারেন্টসদেরকে নিয়ে আমাদের টিচাররা 1-to-1 ইন্টারাকশন করবেন এবং সেটা কতটুকু আমরা ফলপ্রসূ করতে পেরেছি সেটা নিয়ে পর্যালোচনা বৈঠক প্রতি মাসে একবার হবে। এটাই আজকের এই র্যালিটার মুখ্য উদ্দেশ্য। এটা সমস্ত ত্রিপুরাতেই আজকের এই ডিউটিতে এই র্যালিটা হয়েছে, সবগুলি বিদ্যালয়ই করছে যার যার সুবিধা মতো সময়ে। যারা প্রাথমিক সকালের স্কুল তারা সকাল দিকে করছে, দুপুরের স্কুলগুলো দুপুরের দিকে করবে এবং সেটা সারা ত্রিপুরা ব্যাপী হচ্ছে। ধন্যবাদ। শুক্রবার দুপুরে জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রাহকরা। অভিযোগ, বিদ্যুতের রিচার্জের সময় বিদ্যুৎ দপ্তর অতিরিক্ত চার্জ আদায় করছে, ফলে প্রতিনিয়ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের নীতির ফলেই এই সংকটে তৈরি হয়েছে। একদিকে স্মার্ট মিটার চালুর পর থেকে রিচার্জের বিশৃঙ্খলা, অন্যদিকে প্রতিটি রিচার্জে অতিরিক্ত টাকা কেটে নেওয়া, এই দুয়ে মিলে সাধারণ মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভকারীরা জানান, রিচার্জ করতে গিয়ে এখন বিদ্যুৎ না পেয়ে দিন কাটাতে হচ্ছে। বিদ্যুৎ দপ্তর গ্রাহকের পকেট কেটে টাকা তুলছে, অথচ পরিষেবা বেহাল। বিরোধী দলগুলির দাবি, অতিরিক্ত চার্জ ও স্মার্ট মিটার নিয়ে সরকারের নীতির পুনর্বিবেচনা জরুরি। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, এভাবে টাকা তুলে জনগণের দুর্দশা বাড়ালে তার রাজনৈতিক মূল্য দিতে হবে সরকারকে। বিক্ষোভ চলাকালীন বিদ্যুৎ অফিসে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। গ্রাহকরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপ ও সমাধান বা সমস্যার সমাধান দাবি করেন। সম্পূর্ণ গোপন রাখতেছে তারা, রিডিং বাড়ায় না, রিডিং এর পয়সা বাড়ে না, অন্যভাবে বিভিন্ন এক্সট্রা চার্জ লাগাই দিছে, সানডি চার্জ, এডিশনাল চার্জ, এক্সট্রা চার্জ, যা মনে ধরতেছে তার লিখা। আমার 50 ইউনিটের জন্য আমি 1500 টাকা বিল দিছি, শুধু 50 ইউনিটে আমি 1500 দিছি, 30 টাকা পার ইউনিট আমার পড়ছে। এখন কি চান আপনারা? আমরা চাই সত্যিকারের যদি কোনো ডিসিশন হয়ে থাকে, ক্যাবিনেট ডিসিশন
বা কোনো রকম সরকারি সিদ্ধান্ত নেওয়া থাকে, সেই সরকারি সিদ্ধান্তের কাগজ প্রত্যেক অফিসে লাগানো থাকে যে হ্যাঁ মিটার রেট বাড়ছে, সে বিদ্যুতের দাম বাড়ছে। এই জিনিসটা জনসাধারণের সচেতন করতে হইব। আমরা বিল দিতাম না, কেনা দিব কে দিব না বড় কথা না, বড় কথা হইল বাড়লে জনসাধারণের নলেজে অগ্রিম জানাইতে হবে আগামী মাসে আবার এত টাকা বাড়তে চলছে, আপনাদের আমরা জানাইতেছি আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণ করতে হইব, এইসব আমরা জানাইতে হইব জনসাধারণের না জানাইয়া এইভাবে ইচ্ছাকৃতভাবে যখন খুশি তখন যা খুশি তা চার্জ নাম লেখা এইভাবে বাড়াই দিতেছে, কইতাছে রিডিং বাড়ছে না। আমার রিডিং পড়ছে 30 টাকা কইরা পার ইউনিট পড়ছে আমার। এই বিষয়ে কি বিদ্যুৎ মন্ত্রী কি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে? এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না, বিদ্যুৎ মন্ত্রী কি করতেছে না করতেছে জনসাধারণের জন্য, এই হলো কথা আমার। এখন আমার কথা হইলো আমরা বিল দেবো, বসতে পারি সিসতে পারি, আমরা তো বিল দিতেই হবে। বিল না দিলে ফাইনের পরে আরও মানে চক্রবৃদ্ধি ফাইন, মানে আগের দিনের এই জমিদারের ফাইনের মতো আরম্ভ হয়ে গেছে মোটামুটি ধরে নিতে পারে। অতএব এইগুলি বন্ধ করা উচিত, জনসাধারণের একটু ব্যাপারটা নিয়ে জানানো উচিত যে আমরা এই করতেছি, এই প্রত্যেক মাসে যখন এই এডিশনাল লাগাইবেন আপনি তখন অবশ্যই আপনি নোটিফিকেশন করবেন। আর এখানে বিদ্যুৎ বিল যেভাবে যে হারে বিদ্যুৎ বিল কেটে রাখতেছে তারা 1000 টাকা ঢুকাইয়া 553 টাকা রিচার্জ হয়েছে, 103 টাকা পাইছি। আর কারো 500 টাকা ঢুকাইলে 17 ইউনিট 13 ইউনিট 14 ইউনিট এইভাবে আইতে আছে। এটা কি হইতে আছে যেটি বুঝি না। এখন আমরা কি চাইতেছেন, কি চান আপনারা? এটা বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা আবেদন, এটা সঠিক সিদ্ধান্ত করে এটা তদন্ত করা হোক। এরকম হইতে আছে কি লিগা? কোন কারেন্ট অফিসে এটা এরকম চলছে? বিশাল কারেন্ট অফিস, বিশাল জাঙ্গালিয়া। এরকম ঘটনা আপনার সাথে কয়বার হয়েছে? এই প্রথম নাকি? দুইবার। হ্যাঁ, কি মনে হতেছে মানে সাধারণ মানুষের থেকে? গত বিলে 1000 টাকা ঢুকাইয়া 107 ইউনিট পেয়েছি। এর আগে একবার বিদ্যুৎ বিল বাড়ছে কইয়া তাও কেটে রেখেছে কত টাকা। ঠিক এইভাবে চলছে আজকে কয়েকটা বিলের ভিতরে। মাসে আমরা 4,000 টাকা 5,000 টাকা বিদ্যুতের লেগে থাকা, যেভাবে তারা লুটপাট করতে আছে, কি এর থেকে এটি করতে আছে, এটা তদন্ত করো। মন্ত্রীর কাছে আমরা অনুরোধ, এটা তদন্ত করে দেখা হোক। সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রকাশ্যে গোমাংস বিক্রির প্রচারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কৈলাসহরে। ঘটনাটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলে বুধবার কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন ও বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর। নীতিশ দে জানান, এক ব্যক্তি ফেসবুকে লাইভে প্রচার করে জানায় 1000 টাকায় 4 কেজি মাংস পাওয়া যাবে এবং বাবুর বাজার থেকে সুলতানপুরের দিকে যাওয়ার সেগুন বাগানের পাশে সেই মাংস বিক্রি হচ্ছে। ব্যক্তি পূর্বেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনার সঙ্গে জড়িত ছিল, এবারও ধর্মীয় উস্কানি দিতে চেয়েছে। বিজেপি নেতারা দাবি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। পুলিশ জানিয়েছে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বিজেপির বক্তব্য, এ ধরনের ঘটনা সমাজে সম্প্রীতি নষ্ট করতে পারে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আজকে আমরা কৈলাসহর মণ্ডল সভাপতি এবং কৈলাসহর মণ্ডলের অফিস বেয়ারার যারা কর্মকর্তা যারা আছেন সবাই সহ আমরা আমাদের এসডিপিও অফিসে আমরা এসেছি। মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি। আপনারা সবাই দেখেছেন গতকালকে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বাইক দেখেছি। সেই বাইকের মধ্যে একজন ব্যক্তি বলছেন যে 1000 টাকায় 4 কেজি পাওয়া যাবে আজকে সকালবেলা, এবং জায়গার ঠিকানা বলে একটা ফেসবুক লাইভ সেই জায়গার মধ্যে করা হয়েছে। এবং পরবর্তী সময় আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে আজকে সকালবেলা বাবুরবাজার থেকে কনকপুরের যে রাস্তা, বাবুরবাজার থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে সুলতানপুর মশর আলীর বাড়ি হয়ে কনকপুর পর্যন্ত এসেছে, সেই রাস্তার সেগুন বাগানটার পাশে ওইখানে গরু কাটা হচ্ছে এবং সেই গরুর মাংস 1000 টাকা 4 কেজি বিক্রি করা হচ্ছে এবং ওপেন সেই জায়গার মধ্যে সেটা বিক্রি করা হচ্ছে। এবং যিনি এই বক্তব্যটা রেখেছেন আমরা জানতে পেরেছি যে এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গাপুজোর আগে এই যে বাবুরবাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুরবাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে, এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত, এটা এলাকার মানুষ আমাদেরকে বলছেন। এবং সেই ব্যক্তি
নাকি ফেসবুকের মধ্যে সেই লাইভটা করেছেন। এটা জানার সাথে সাথেই সমাজের, আমাদের হিন্দু সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি এবং পুলিশ সাথে সাথেই উদ্যোগ নিয়েছে। ওই জায়গার মধ্যে পুলিশ রেড করবার জন্য পুলিশকে পৌঁছে গেছে। আমরা আশা রাখি যে আসামিকে গ্রেপ্তার করবার জন্য আমরা দাবি রেখেছি। আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই জায়গার মধ্যে প্রদান করতে হবে, কারণ একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সেই জায়গার মধ্যে আঘাত সংঘটিত করা হয়েছে এবং গত বছর মসজিদের মধ্যে আগুন লাগিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সেই জায়গার মধ্যে তৈরি করার ক্ষেত্রে ওই ব্যক্তির একটা অবদান সেই জায়গায় ছিল। মানুষের কাছ থেকে সেটা আমরা জানতে পেরেছি, সেটাই আমরা এখানে প্রশাসনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরাও পার্টির সেই বিষয়গুলোর উপর আমরা পরবর্তীতে নজর রাখবো। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। আপনি বরণ করে নেবেন, সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পরিয়ে পুষ্কর স্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে বরণ করে নেব। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়, ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটর মনোমালা দাস, টিউটর ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্য। আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। আলোকের এই স্বর্ণধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে। আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিক নির্দেশিকা বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার দিয়েছে
এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে পারে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার করছেন আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব। ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং ইন ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন আমি আমাদের প্রফেসর কৌশল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইলফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্বও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ आउट ऑफ 17 क्योंकि दिस इज ओनली फॉर कोस्टल एरियाज लाइक बिलो। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি, আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024
এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিতে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকার করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের 3য় স্থান অধিকার করেছে স্কোর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা 5ম স্থান অধিকার করেছেন স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन sir now we have achieved what India has achieved. We are now the front runner. पहले sir हमारा जो indices इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर। हमारा जो है सर दिस কথা তো নাই দিয়ে डेवलपमेंट पैरामीटर सर मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर, इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता সমস্যা তো আমি কি করবো, তাদের মালিক তারা না কোথাও ক্লিয়ার। আমি তো খালি গেছে একটাই ব্যাপার, ওই আমরা বসা যায় গেছে
সমস্যাটা আছে দোকান আছে 12-13 দিন যাবত বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? 14 দিন 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধ আছে। কালকে আমরা ওই যে এটা করাতে কালকেই দোকান 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর ক্ষতি। কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো 1-1.5 দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো ঠিক করতে পারছি না। 10-12টা তো বন্ধ। 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? কতদিন যাবত বন্ধ আছে কাজ? কালকে পর্যন্ত তো এটা সেন্টারিং করলো, আজকে থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই দিনটা শুরুর থেকে শেষ হয়েছে কোন দিকে? শুরুর থেকে শেষ শুরু হয়েছে ওইখান থেকে, বিজেপি ক্লাবের এখান থেকে, বটতলা থেকে দশমী ঘাট অবধি। এটা তো বটতলা দশমী ঘাট, নিজের কন্ট্রাক্টার তো দুদিন প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো ওখানে একজন আছে তো মোবাইলের দোকান, আমাদের জিজ্ঞেস করি একটা পান্না না। যারা কাজ করে তারা হবে না। না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো, ওই যে কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? আচ্ছা, ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে, 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমরা পরিবহন করে আনতে পারি না, দোকানে আনতে পারি না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ করার? এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও
দুদিনও যায়নি, আবার ভুট্টা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা। না না, প্রত্যেক দিন না, ভুট্টা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিছেননি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু দুদিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কি করবো, কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভুট্টা বিছানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল রিপেয়ার, স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। কি হয়েছে আজকে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপর আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি, এখন আমরা ফার্দার যার যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট, এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না না, এটা কি মানে ফাঁসি দিয়ে আর তো মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি, পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশনটা হইব আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে? বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিরি দিয়ে দিছে, 1.5 বছর হয়েছে, 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করে বাগিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে, 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, যাইতো হয়তো। কোন জায়গাতে পেয়ে দিচ্ছে? গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলের কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজকর্ম আমরা করতেছি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 ফোনে 11 বাজবো, আমার মেজো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর আমার বাইরে ডাকতে কইছে তুই উমুক খানা হয়, তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া পড়ছে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া পড়ছে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মরে আছে না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেওয়া আমরা রিপোর্ট দিছে না না, এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ? কি আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার বাগনিরা, তারা 3 জনই মারছে, আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে, তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন নাম না। যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন করছে, কিভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক দাম ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দাম ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো আপনাদের বলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে মারা গেছে না,
আমরা যে জিজ্ঞাসা করব আমি তো কইতে নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ চত্বরে অবস্থিত অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা নার্সিং শিক্ষার গুরুত্ব এবং স্বাস্থ্যক্ষেত্রে বিশেষভাবে পেশাগতভাবে দক্ষ নার্সদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নার্সদের মানোন্নয়ন অপরিহার্য এবং এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তার পথ প্রদর্শক। তিনি কলেজের পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সুবিধা বৃদ্ধির দিকেও গুরুত্ব আরোপ করেন। এই বিশেষ দিনে কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা ও সহ পাঠ্যক্রমিক ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। পুরস্কার প্রাপকদের বা প্রাপ্তদের হাতে স্মারক এবং সম্মানপত্র তুলে দেন অতিথিবৃন্দ। আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে এটা দ্বিতীয়বারে যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিকে দিতে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে এই ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা করতে পারছে। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক, যার পৌরোহিত্য করেন পরিকল্পনা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন পরিকল্পনা দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পুলিশ সুপার, অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক, তাছাড়াও জনগণনা দপ্তরের কর্মকর্তারা ও অন্যান্য বিভাগীয় প্রতিনিধিরা। বৈঠকে 2023-24 সালের নীতি আয়োগের প্রকাশিত উত্তর পূর্বাঞ্চলীয় SDG সূচক অনুযায়ী পশ্চিম ত্রিপুরার পারফরমেন্স পর্যালোচনা করা হয়। জেলাটি 77.64 স্কোর নিয়ে ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে। বিশেষ করে ক্ষুধামুক্তি, টেকসই নগর, জলবায়ু পরিবর্তন সহ একাধিক লক্ষ্য অর্জনে অগ্রগতি লক্ষ্য করা গেছে। এবারে আলোচনায় জানানো হয়, রাজ্যের বাজার মূল্য বিশ্লেষণে DES মাসিক তথ্য সংগ্রহ করে, যা ভবিষ্যতে বিশেষভাবে রিয়েল টাইমে SMS ও অনলাইন মাধ্যমে প্রকাশ করা হবে। নতুন তথ্য পোর্টাল, পরিসংখ্যানিক পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ এবং জনগণনা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, পশ্চিম ত্রিপুরা রাজ্যের উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি, আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃতক প্রকাশিত SDG ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা SDG ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে NER জেলা SDG ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত SDG NER ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকার করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79, এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। বটতলা থেকে দশমীঘাট পর্যন্ত চলমান ড্রেন নির্মাণ কাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় 8 থেকে 10 দিন ধরে এলাকার 14 থেকে 15টি দোকান সম্পূর্ণ বন্ধ রয়েছে, ফলে প্রতিদিনই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। স্থানীয় দোকানদারদের অভিযোগ, ড্রেন নির্মাণে কোনো বিকল্প ব্যবস্থা না করে রাস্তাঘাট খুঁড়ে রাখা হয়েছে, যার ফলে দোকানে ক্রেতা আসা তো দূরের কথা, দোকান খোলাও সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা নোটিশে এভাবে কাজ শুরু হলে আমাদের জীবিকা চালানো কঠিন হয়ে পড়ে, ক্ষতির জন্য দায় কে নেবে? ব্যবসায়ীরা দ্রুত কাজ শেষ করে রাস্তাঘাট পুনরায় সচল করার দাবি জানিয়েছেন এবং ক্ষতিপূরণের কথা তুলেছেন। অনেকেই জানান যে পুজোর মরশুম ঘনিয়ে আসছে, এই সময়ে দোকান বন্ধ থাকা মানে বড় ধরনের ক্ষতি। প্রশাসনের পক্ষ থেকে যদিও কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চায় স্থায়ী সমাধান ও ক্ষতিপূরণের সুনির্দিষ্ট ব্যবস্থা। কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? আচ্ছা, ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? সমস্যা হইতেছে, দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে, তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমারও আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায়, কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য, তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে, 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা
কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমার পরিবহন করে আনতে পারে না, দোকানে আনতে পারে না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ এমনিতে? হ্যাঁ, এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ? হ্যাঁ, টেম্পোরারি। এখন অব্দি আপনারা দিয়েছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু 2 দিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কিভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিছানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। স্বামী, শ্বশুর, শাশুড়ির অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ। গত কয়েক মাস আগে বিয়ে হয় বিশালগড় গোকুলনগর আদর্শ কলোনি এলাকার শঙ্কর দেবনাথের মেয়ে শিউলি দেবনাথের সাথে এলাকারই রাজু দেবনাথের সঙ্গে। বিয়ের কয়েক মাস ভালো চললেও গৃহবধূর উপর নেমে আসে চরম অত্যাচার। শুক্রবার সকালে গৃহবধূর স্বামী রাজু দেবনাথ শ্বশুর বাড়িতে খবর পাঠায় গৃহবধূর মৃত্যু হয়। গৃহবধূর স্বামীর বাড়ির গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ। পরবর্তী সময়ে গৃহবধূকে মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দুপুরে মেয়ের বাপের বাড়ির পরিবারের সদস্যরা অভিযোগ করেন স্বামী রাজু দেবনাথ, শ্বশুর গোপাল দেবনাথ এবং শাশুড়ি করুণা দেবনাথ মিলে গৃহবধূ শিউলি দেবনাথ মিলে গৃহবধূকে মেরে ফেলা হয়েছে। এবারে মেয়ের মৃত্যুর খবর শুনে মহকুমা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মেয়ের বাপের বাড়ির পরিবারের সদস্যরা। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের তরফ থেকে খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়। ময়নাতদন্ত করার পর বেরিয়ে আসবে সঠিক তথ্য। সেই দিকে তাকিয়ে রয়েছে গৃহবধূর মেয়ের বাপের বাড়ির সদস্যরা। এ নিয়ে হাসপাতাল চত্বরে কান্নার রোল পড়ে যায়। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিয়ে বিয়ে দিছে, 1.5 বছর হয়েছে। 11 মাস বাগনিটা তারা বাড়িতে ঝামেলা করে বাগনিটা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, দায়িত্ব হয়তো। কোন জায়গাতে বিয়ে দিছে? গোকুলনগর আদর্শ কলোনি। গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলের কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকালবেলা আমরা তো জানি না, আমরা যার দেব না, আমরা কাজ করবো, আমরা করতেছি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 পরে 11 বাজবো, আমার মেয়ে তো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর আমার ভাইয়ের ডাক দিয়ে কইছে তুই উমুক কেন হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া পড়ছে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া পড়ছে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মইরা আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছে না। এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ কি? আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মাইরা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা আমরা লোক আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার ভাগ্নিরা, তারা 3 জনই মারছে। আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে। তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন আমরা যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে? তারা থানা 3 ফোন করছে, কিভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক যাও ছাড়া
সাইডের আশেপাশের লোক টান দেন ছাড়া আশা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো আপনাদের গলাতে দেখেন, এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না। কি হয়েছে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি। এখন আমরা ফার্দার যা যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না এটা কি মানে ফাঁসি দিয়ে আর তো মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশনটা হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে? বিশালগড় মহকুমা হসপিটাল। জাতীয় শিক্ষানীতি 2020-র গুরুত্বপূর্ণ অঙ্গ নিপুণ ভারতকে কেন্দ্র করে গঠিত নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হলো 3 মাসব্যাপী নানা কর্মসূচি। মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচিত এই মিশনের মূল লক্ষ্য রাজ্যের শিশুদের প্রাথমিক শিক্ষায় দক্ষ করে তোলা। এই উপলক্ষে আজ সকালে কদমতলা ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে কদমতলা এলাকার 2টি বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করেন এক বর্ণাঢ্য র্যালিতে। সকাল 8টায় অনুষ্ঠিত এই র্যালিতে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর অফ স্কুল সুধাংশু শেখর পাল এবং কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস দেবনাথ। সুভাষিস দেবনাথ বলেন, নিপুণ ত্রিপুরা মিশনের মূল উদ্দেশ্য হলো শিশুদের এমনভাবে শিক্ষিত করা যাতে তারা বয়স অনুযায়ী পাঠ্য বই পড়তে পারে এবং নিজের ভাবনা সহজ ভাষায় প্রকাশ করতে পারে। তিনি জানান যে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি, যা আগামী 3 মাস ধরে চলবে। কদমতলায় শিশুদের র্যালির মধ্য দিয়ে তার শুভ সূচনা হয়। তো আজকে আমরা একটা র্যালি করলাম এখানে এনইপি 2020-র অধীনে যে নিপুণ কর্মসূচি স্টার্ট হয়েছে। নিপুণ ফুল ফর্মটা যেটা আপনারা ফ্লেক্সে দেখতে পেয়েছেন, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর আন্ডারস্ট্যান্ডিং, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। এই কর্মসূচির আওতায় আমরা আজকে একটা প্রাথমিক স্তরের যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নিয়ে এই বিদ্যালয়ের কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুলের এবং কদমতলা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাইমারি স্টুডেন্টদেরকে নিয়ে একটি র্যালি করি, সেটা হলো অ্যাওয়ারনেস র্যালি। এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এই 2 বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং এই এলাকার যত অভিভাবকগণ, তারা উপস্থিত হয়েছিলেন এই র্যালিতে। আসলে এনইপি 2020-তে যে নিপুণ কর্মসূচি চালু হয়েছে তার 3rd অ্যানিভার্সারি আমাদের এই ত্রিপুরাতে কমপ্লিট হয়েছে 18 নভেম্বর এবং 4th অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছে ন্যাশনাল লেভেলে, সেটা হচ্ছে 5th জুলাই। এবং সেটার 4th অ্যানিভার্সারি পূর্ণ হওয়ার কারণেই এই যে র্যালিটা আমরা অ্যাওয়ারনেস র্যালি আজকে করেছি এবং তার জন্য আজকে থেকে আমরা 3 মাসব্যাপী একটা কর্মসূচি হাতে নিচ্ছি সেই নিপুণের অধীন। সেই নিপুণ বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাই যে যারা প্রাইমারি স্তর থেকে মিডল স্তরে চলে গিয়েছে কিন্তু তাদের সেই বেসিক যেটা আন্ডারস্ট্যান্ডিং ফর নিউমারেসি অ্যান্ড লিটারেসি অর্থাৎ উপরের ক্লাসে চলে গিয়েছে কিন্তু সে নিচের সংখ্যাগুলি বলতে পারছে না, পড়তে পারছে না, তার মধ্যে সেই পরিপূর্ণতা আনার জন্যই এই কর্মসূচি এবং 3 মাস ব্যাপী যে কর্মসূচিটা এখন শুরু হচ্ছে আজকে থেকে, তার প্রতি মাস অন্তর অন্তর আমরা প্যারেন্টস টিচার্স মিটিং করব এবং স্টুডেন্টসদেরকে নিয়ে এবং প্যারেন্টসদেরকে নিয়ে আমাদের টিচাররা 1-to-1 ইন্টারাকশন করবেন এবং সেটা কতটুকু আমরা ফলপ্রসূ করতে পেরেছি সেটা নিয়ে পর্যালোচনা বৈঠক প্রতি মাসে একবার হবে। এটাই আজকের এই র্যালিটার মুখ্য উদ্দেশ্য। এটা সমস্ত ত্রিপুরাতেই আজকের এই ডিউটিতে এই র্যালিটা হয়েছে, সবগুলি বিদ্যালয়ই করছে যার যার সুবিধা মতো সময়ে। যারা প্রাথমিক সকালের স্কুল তারা সকালেই করছে, দুপুরের স্কুলগুলো দুপুরের দিকে করবে এবং সেটা সারা ত্রিপুরা ব্যাপী হচ্ছে। ধন্যবাদ। শুক্রবার দুপুরে জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রাহকরা। অভিযোগ, বিদ্যুতের রিচার্জের সময় বিদ্যুৎ দপ্তর অতিরিক্ত চার্জ আদায় করছে, ফলে প্রতিনিয়ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের নীতির ফলেই এই সংকটে তৈরি হয়েছে। একদিকে স্মার্ট মিটার চালুর পর থেকে রিচার্জের বিশৃঙ্খলা, অন্যদিকে প্রতিটি রিচার্জে অতিরিক্ত টাকা কেটে নেওয়া, এই দুয়ে মিলে সাধারণ মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভকারীরা জানান, রিচার্জ করতে গিয়ে এখন বিদ্যুৎ না পেয়ে দিন কাটাতে হচ্ছে। বিদ্যুৎ দপ্তর গ্রাহকের পকেট কেটে টাকা তুলছে, অথচ পরিষেবা বেহাল। বিরোধী দলগুলির দাবি, অতিরিক্ত চার্জ ও স্মার্ট মিটার নিয়ে সরকারের নীতির পুনর্বিবেচনা জরুরি। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, এভাবে টাকা তুলে জনগণের দুর্দশা বাড়ালে তার রাজনৈতিক মূল্য দিতে হবে সরকারকে।
বিক্ষোভ চলাকালীন বিদ্যুৎ অফিসে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। গ্রাহকরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপ ও সমাধান বা সমস্যার সমাধান দাবি করেন। সম্পূর্ণ গোপন রাখতেছে তারা, রিডিং বাড়ায় না, রিডিং এর পয়সা বাড়ে না, অন্যভাবে বিভিন্ন এক্সট্রা চার্জ লাগাই দিছে, সানডি চার্জ, এডিশনাল চার্জ, এক্সট্রা চার্জ, যা মনে ধরতেছে তার লেখা। আমার 50 ইউনিটের জন্য আমি 1500 টাকা বিল দিছি, শুধু 50 ইউনিটে আমি 1500 দিছি, 30 টাকা পার ইউনিট আমার পড়ছে। এখন কি চান আপনারা? আমরা চাই সত্যিকারের যদি কোনো ডিসিশন হয়ে থাকে, ক্যাবিনেট ডিসিশন বা কোনো রকম সরকারি সিদ্ধান্ত নেওয়া থাকে, সেই সরকারি সিদ্ধান্তের কাগজ প্রত্যেক অফিসে জন্য লাগানো থাকে যে হ্যাঁ মিটার রেন্ট বাড়ছে, সে বিদ্যুতের দাম বাড়ছে, এই জিনিসটা জনসাধারণের সচেতন করতে হইব। আমরা বিল দিতাম না, কেনা দিব কে দিব না বড় কথা না, বড় কথা হইল বাড়লে জনসাধারণের নলেজে অগ্রিম জানাইতে হবে। আগামী মাসে আবার এত টাকা বাড়তে চলছে, আপনাদের আমরা জানাইতেছি আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণ করতে হইব, এইসব আমরা জানাইতে হইব জনসাধারণের না জানাইয়া এইভাবে ইচ্ছাকৃতভাবে যখন খুশি তখন যা খুশি তা চার্জ নাম লেখা এইভাবে বাড়াই দিতেছে, কইতাছে রিডিং বাড়ছে না। আমার রিডিং পড়ছে 30 টাকা কইরা পার ইউনিট পড়ছে আমার। এই বিষয়ে কি বিদ্যুৎ মন্ত্রী কি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে? এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না, বিদ্যুৎ মন্ত্রী কি করতেছে না করতেছে জনসাধারণের জন্য, এই হলো কথা আমার। এখন আমার কথা হইলো আমরা বিল দেবো, কষতে পারি সিস্টে পারি, আমরা তো বিল দিতেই হবে। বিল না দিলে ফাইনের পরে আরও মানে চক্রবৃদ্ধি ফাইন, মানে আগের দিনের এই জমিদারের ফাইনের মতো আরম্ভ হয়ে গেছে, মোটামুটি ধরে নিতে পারে। অতএব এইগুলি বন্ধ করা উচিত, জনসাধারণের একটু ব্যাপারটা নিয়ে জানানো উচিত যে আমরা এই করতেছি, এই প্রত্যেক মাসে যখন এডিশনাল লাগাইবেন আপনি, তখন অবশ্যই আপনার নোটিফিকেশন করবেন। আর এখানে বিদ্যুৎ বিল যেভাবে যে হারে বিদ্যুৎ বিল কেটে রাখতেছে, তারা 1000 টাকা ঢুকাইয়া 553 টাকা রিচার্জ হয়েছে, 103 টাকা পাইছি। আর কারো 500 টাকা ঢুকাইলে 17 ইউনিট 13 ইউনিট 14 ইউনিট এইভাবে আইতে আছে। এটা কি হইতে আছে যেটা বুঝি না। এখন আমরা কি চাইতেছেন, কি চান আপনারা? এটা বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা আবেদন, এটা সঠিক সিদ্ধান্ত করে এটা তদন্ত করা হোক। এরকম হইতে আছে কি লিগা? কোন কারেন্ট অফিসে এটা এরকম চলছে? বিশাল কারেন্ট অফিস, বিশাল জাঙ্গালিয়া। এরকম ঘটনা আপনার সাথে কয়বার হয়েছে? এই 2বার। হ্যাঁ। কি মনে হতেছে মানে সাধারণ মানুষের থেকে? গত 1000 টাকা ঢুকাইয়া 107 ইউনিট পেয়েছি। এর আগে একবার বিদ্যুৎ বিল বাড়ছে গইয়া, তাও কেটে রেখেছে কত টাকা। ঠিক এইভাবে চলছে আজকে কয়েকটা বিলের ভিতরে। মাসে আমরা 4000 টাকা 5000 টাকা বিদ্যুতের লেগে থাকা, যেভাবে তারা লুটপাট করতে আছে, কি এর থেকে এটি করতে আছে, এটা তদন্ত করো। মন্ত্রীর কাছে আমরা অনুরোধ, এটা তদন্ত করে দেখা হোক। সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রকাশ্যে গোমাংস বিক্রির প্রচারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কৈলাসহরে। ঘটনাটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলে বুধবার কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন ও বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর। নীতিশ দে জানান, এক ব্যক্তি ফেসবুকে লাইভে প্রচার করে জানায় 1000 টাকায় 4 কেজি মাংস পাওয়া যাবে এবং বাবুর বাজার থেকে সুলতানপুরের দিকে যাওয়ার সেগুন বাগানের পাশে সেই মাংস বিক্রি হচ্ছে। ব্যক্তি পূর্বেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনার সঙ্গে জড়িত ছিল, এবারও ধর্মীয় উস্কানি দিতে চেয়েছে। বিজেপি নেতারা দাবি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। পুলিশ জানিয়েছে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বিজেপির বক্তব্য, এ ধরনের ঘটনা সমাজে সম্প্রীতি নষ্ট করতে পারে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আজকে আমরা কৈলাসহর মণ্ডল সভাপতি এবং কৈলাসহর মণ্ডলের অফিস বেয়ারার যারা কর্মকর্তা যারা আছেন সবাই সহ আমরা আমাদের এসডিপিও অফিসে আমরা এসেছি। মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি। আপনারা সবাই দেখেছেন গতকালকে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বাইক দেখেছি। সেই বাইকের মধ্যে একজন ব্যক্তি বলছেন যে 1000 টাকায় 4 কেজি পাওয়া যাবে আজকে সকালবেলা, এবং জায়গার ঠিকানা বলে একটা ফেসবুক লাইভ সেই জায়গার মধ্যে করা হয়েছে। এবং পরবর্তী সময় আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে আজকে সকালবেলা বাবুর বাজার থেকে কনকপুরের যে রাস্তা, বাবুর বাজার থেকে যে রাস্তাটা
দক্ষিণ দিকে সুলতানপুর মশর আলীর বাড়ি হয়ে কনকপুর পর্যন্ত এসেছে, সেই রাস্তার সেগুন বাগানটার পাশে ওইখানে গরু কাটা হচ্ছে এবং সেই গরুর মাংস 1000 টাকা 4 কেজি বিক্রি করা হচ্ছে এবং ওপেন সেই জায়গার মধ্যে সেটা বিক্রি করা হচ্ছে। এবং যিনি এই বক্তব্যটা রেখেছেন আমরা জানতে পেরেছি যে এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গাপুজোর আগে এই যে বাবুরবাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুরবাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে, এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত, এটা এলাকার মানুষ আমাদেরকে বলছেন। এবং সেই ব্যক্তি নাকি ফেসবুকের মধ্যে সেই লাইভটা করেছেন। এটা জানার সাথে সাথেই আমাদের হিন্দু সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি এবং পুলিশ সাথে সাথেই উদ্যোগ নিয়েছে। ওই জায়গার মধ্যে পুলিশ রেড করবার জন্য পুলিশকে পৌঁছে গেছে। আমরা আশা রাখি যে আসামিকে গ্রেপ্তার করবার জন্য আমরা দাবি রেখেছি, আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই জায়গার মধ্যে প্রদান করতে হবে। কারণ এটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সেই জায়গার মধ্যে আঘাত সংঘটিত করা হয়েছে এবং গত বছর মসজিদের মধ্যে আগুন লাগিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সেই জায়গার মধ্যে তৈরি করার ক্ষেত্রে ওই ব্যক্তির একটা অবদান সেই জায়গায় ছিল, মানুষের কাছ থেকে সেটা আমরা জানতে পেরেছি। সেটাই আমরা এখানে প্রশাসনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরাও পার্টির সেই বিষয়গুলোর উপর আমরা পরবর্তীতে নজর রাখবো। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। আপনি বরণ করে নেবেন, সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পুরিয়ে পুষ্কর স্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে আমরা বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়। ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটর মনোমালা দাস। টিউটর ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্যে আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। স্টুডেন্ট আলোকের এই সরকার হারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিকটা বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং বা এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়
এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতেন, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার করছেন আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতে আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব। ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং ইন ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন আমি আমাদের প্রফেসর কৌশল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইলফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। इसलिए मैं 16 बोलता हूँ आउट ऑफ 17 क्योंकि दिस इज ओनली फॉर कोस्टल एरियाज लाइक बिलो। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি, আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে।
নীতি আয়োগ কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিতে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকার করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79, এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। Last year at a rank which was much below. लेकिन सर now we have achieved what India has achieved. We are now the front runner. पहले सर हमारा जो indices इसमें सर हमारे जो 17 मेजर इश्यूज हैं वो है पॉवर्टी, जीरो हंगर, गुड हेल्थ, क्वालिटी एजुकेशन, सर नीति आयोग जो है हर समय पर जो है इंडेक्स बनाते हैं। इंडेक्स कंजम्पशन, क्लाइमेट, लाइफ ऑन लैंड नॉट बिलो वाटर। हमारा जो है सर दिस কথা তো নাই দিয়ে डेवलपमेंट पैरामीटर सर मैं बहुत बहुत स्वागत करता हूँ श्री विकास देव वर्मा जी का, ऑनरेबल मिनिस्टर, इस मीटिंग में स्वागत करता हूँ और मैं रिक्वेस्ट करता
সমস্যা তো আমি কি করবো, তাদের মালিক তারা না কোথায় ক্লিয়ার। আমি তো খালি গেছে একটাই ব্যাপার, ওই আমরা বসায় দিয়ে গেছে সমস্যাটা আছে। দোকান আছে 12-13 দিন ধরে বন্ধ। কতদিন যাবত এই ড্রেনের কাজ চলতেছে? 14 দিন 3 দিন। 14 দিন ধরে। এতে কি আপনাদের দোকানে কোনো প্রভাব পড়তেছে? প্রভাবিত বন্ধিত আছে। কালকে আমাদের ওই এটা করাতে কালকেই দোকান খুলছে। 13 থেকে 14 দিন ধরে দোকান বন্ধ। কাস্টমার যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? কোনো ব্যবস্থা নেই। এতে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? ফিনান্সিয়ালি তো প্রচুর ক্ষতি। কয়টা দোকান এখানে বন্ধ আছে? এখানে তো 1.5 দোকানই বন্ধ আছে। কতটা দোকান হবে আনুমানিক? আমি তো কি করতে পারছি না, বলবো অর্ডার তো বলবো 10-12টা। এখন তো কাজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে? কতদিন যাবত বন্ধ আছে কাজ? হালকা পর্যন্ত তো এটা সেন্টারিং করবে, রাস্তা থেকে তো কাজ বন্ধ হয়ে গেছে। এই ড্রেনটা শুরুর থেকে শেষ হয়েছে কোন দিকে? শুরুর থেকে শেষ শুরু হয়েছে ওইখান থেকে, বিজেপি ক্লাবের এখান থেকে, বটতলা থেকে দশমী ঘাট ওঠে। এটা তো বটতলা দশমী ঘাট নিজের কন্ট্রাক্টার তো দুদিন প্রায় 14 থেকে 15টা দোকান প্রায় বন্ধর পথে নাকি? ওই তো ওখানে একজন আছে তো মোবাইলের দোকান, আমাদের জিজ্ঞেস করেন একটা পারবা না। যারা কাজ করে তারা হবে না। না পারে স্কুটি বাইর করতো, না পারে গাড়ি বাইর করতো, ওই যে কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? গ্রাহকরা আসা না আসারই মতোই। এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? সেদিন তো বলতে যা করতে ওইটাতে আপনিটা আপনি আসতেই নাই। আচ্ছা, ড্রেন ভাঙার ফলে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? এই যাটা করে এটা মুক্ত করতে হবে। সমস্যা হইতেছে দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে। তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমাররা আসতে পারে না, বাইরে থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে, প্রায় 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমার পরিবহন করে আনতে পারে না, দোকানে আনতে পারে না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গাতে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত।
তে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ এমনিতে করা? হ্যাঁ, এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও দুদিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এদিকে প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি। এখন অবধি আপনারা দিচ্ছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু দুদিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কি করবো, কীভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিচানোর জন্য। তা আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। কি হয়েছে আজকে? এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে, এই সময় একটা পেশেন্ট আইসে। হ্যাঁ, পেশেন্টটা আইসি, তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই, অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া। তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি। এখন আমরা ফার্দার যা যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি। হ্যাঁ, পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ, বয়স 19 বছর, গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার। কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গিয়েছে? কিছু বলা গেছে না, মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট। এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, না না, এটা কি মানে ফাঁসি দিয়ে আর তো মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে, আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি। পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশন হবে আর কি। হ্যাঁ, এখন কোন হাসপাতালে নিয়ে? বিশালগড় মহকুমা হসপিটাল। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিরে দিয়ে দিছে, 1.5 বছর হয়েছে, 11 মাস বাগিরা তারা বাড়িতে ঝামেলা করিয়া বাগিরা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, যাইতো হয়তো। কোন জায়গাতে পেয়ে দিচ্ছে? গোকুলনগর আদর্শ কলোনি, গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিয়েছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলে কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো আমরা করতে আসি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 পরে 11 বাজবো, আমার মেজো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে, আমার বাগনির শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর আমার বাইরে ডাকতে কইছে তুই মুখ খানো হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া পড়ছে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া পড়ছে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মরে আছে না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছি না না, এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ? কি আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মারা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ, আর হলো করুণা দেবনাথ। তারা 3 জন বলে আমার বাগনিটা মারা লাইছে। তারা এর আগে অনেক নির্যাতন করছে। এরপরে আমরা আমরা লোকে আরো আমার বাগনির লোকে বহুত খারাপ ব্যবহার করছে। পাড়ার মানুষ সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে। এখন তারা 3 জনে এই খুনের দায় আমার বাগনিরা, তারা 3 জনই মারছে। আর বাকি কেউ মারছে না, তারা 3 জনই মারছে, তারা মাইরা ঝুলে রাখছে। আর নাইলে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না, আমরা কেন জানি না কোন নাম। যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল, বাড়িতে নামাইলো কিভাবে?
তারা থানা ইনফর্ম ছাড়া কীভাবে মারলো নামাইলো? ফাঁসি দিলে তো জানি তো থানার লোক যান ছাড়া, সাইডের আশেপাশের লোক টান দেন ছাড়া, আসা ছাড়া তো আর নামাইতে পারে না। তারা কিভাবে নামাইলো? আপনাদের বলাতে দেখেন এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ চত্বরে অবস্থিত অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা নার্সিং শিক্ষার গুরুত্ব এবং স্বাস্থ্যক্ষেত্রে বিশেষভাবে পেশাগতভাবে দক্ষ নার্সদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নার্সদের মানোন্নয়ন অপরিহার্য এবং এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তার পথ প্রদর্শক। তিনি কলেজের পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সুবিধা বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করেন। এই বিশেষ দিনে কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা ও সহ পাঠ্যক্রমিক ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। পুরস্কার প্রাপকদের বা প্রাপ্তদের হাতে স্মারক এবং সম্মানপত্র তুলে দেন অতিথিবৃন্দ। আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে এটা দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিকে দিতে বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে এই ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা শুরু করেছে। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক, যার পৌরোহিত্য করেন পরিকল্পনা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন পরিকল্পনা দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পুলিশ সুপার, অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক, তাছাড়াও জনগণনা দপ্তরের কর্মকর্তারা ও অন্যান্য বিভাগীয় প্রতিনিধিরা। বৈঠকে 2023-24 সালের নীতি আয়োগের প্রকাশিত উত্তর পূর্বাঞ্চলীয় SDG সূচক অনুযায়ী পশ্চিম ত্রিপুরার পারফরমেন্স পর্যালোচনা করা
করা হয়। জেলাটি ৭৭.64 স্কোর নিয়ে ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে। বিশেষ করে ক্ষুধামুক্তি, টেকসই নগর, জলবায়ু পরিবর্তন সহ একাধিক লক্ষ্য অর্জনে অগ্রগতি লক্ষ্য করা গেছে। এবারে আলোচনায় জানানো হয়, রাজ্যের বাজার মূল্য বিশ্লেষণে ডিএস মাসিক তথ্য সংগ্রহ করে, যা ভবিষ্যতে বিশেষভাবে রিয়েল টাইমে SMS ও অনলাইন মাধ্যমে প্রকাশ করা হবে। নতুন তথ্য পোর্টাল, পরিসংখ্যানিক পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ এবং জনগণনা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, পশ্চিম ত্রিপুরা রাজ্যের উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের SDG এটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, IAS বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি, IAS জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত SDG ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা SDG ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে NER জেলা SDG ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত SDG NER ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে ও স্কোর 78.79, এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন ও স্কোর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য। বটতলা থেকে দশমীঘাট পর্যন্ত চলমান ড্রেন নির্মাণ কাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় 8 থেকে 10 দিন ধরে এলাকার 14 থেকে 15টি দোকান সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে প্রতিদিনই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। স্থানীয় দোকানদারদের অভিযোগ, ড্রেন নির্মাণে কোনো বিকল্প ব্যবস্থা না করে রাস্তাঘাট খুঁড়ে রাখা হয়েছে, যার ফলে দোকানে ক্রেতা আসা তো দূরের কথা, দোকান খোলাও সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা নোটিশে এভাবে কাজ শুরু হলে আমাদের জীবিকা চালানো কঠিন হয়ে পড়ে। ক্ষতির জন্য দায় কে নেবে? ব্যবসায়ীরা দ্রুত কাজ শেষ করে রাস্তাঘাট পুনরায় সচল করার দাবি জানিয়েছেন এবং ক্ষতিপূরণের কথা তুলেছেন। অনেকেই জানান যে পুজোর মরশুম ঘনিয়ে আসছে, এই সময়ে দোকান বন্ধ থাকা মানে বড় ধরনের ক্ষতি। প্রশাসনের পক্ষ থেকে যদিও কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চায় স্থায়ী সমাধান ও ক্ষতিপূরণের সুনির্দিষ্ট ব্যবস্থা। কতদিন পরে আজকে দোকান করলেন? 10-12 দিন। এখন অবধি গ্রাহকরা কিভাবে মানে আপনার দোকানে আইতেছে? এতে কি ধরনের ক্ষতি হইতেছে আপনাদের? ড্রেন ভাঙার পরে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে কি? সমস্যা হইতেছে, দোকানে বিগত কয়েকদিন ধরে ড্রেনের কাজ চলতেছে, অনেক লেট কাজ চলতেছে।
তো এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কোনো মাল যদি দোকানে কোনো মাল আসে, ওই মালগুলো দোকানে ঢুকাতেও কষ্ট হচ্ছে, এমনকি মাল ড্রেনের মধ্যে পড়েও যায়। তো এখন কাস্টমাররা আসতে পারে না, বাড়ি থেকে দেখে দেখে চলে যায় কীভাবে আসবে দোকানে। তো তার জন্য ড্রেনটার জন্য বলা হয়েছে যে তাড়াতাড়ি করার জন্য। তারা করতেছে, অনেক লেট করতেছে দোকানটা। কতদিন হইব আপনাদের যে দোকানপাট বন্ধ হয়ে গেছে? প্রায় 1 সপ্তাহ 14 দিনের মতন হয়ে গেছে। কতটা দোকান বন্ধ আছে এখানে? প্রায় এদিকে যতগুলো লাইনের দোকান আছে, 6-7টা দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এতে কি আপনাদের কি ধরনের ক্ষতি হইতেছে? এতে আমাদের দোকানের ব্যবসা কম হচ্ছে, কাস্টমার আসতে পারে না দোকানে, প্লাস কোনো মাল আমার পরিবহন করে আনতে পারে না, দোকানে আনতে পারে না, কষ্ট হয় আমাদের। কতদিন যাবত কাজটা বন্ধ আছে? এটা কাজ বন্ধ আছে প্রায় 10 দিন। এই ড্রেনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি গেছে? এটা ড্রেনটা এসেছে প্রায় বটতলা ব্রিজ থেকে প্রায় দশমঘাট পর্যন্ত। যে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা করা হয়েছে নি আপনাদের দোকানে প্রবেশ করা? এমনিতে আমরা প্রথমে যখন বলেছিলাম যে আমাদের দোকানে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা করা দেওয়ার জন্য, তারপর তারা বললো যে 400 টাকা করে একটা ভোট দিয়ে দেওয়া হবে। তো 400 টাকা করে আমরা বললাম যে ঠিক আছে, তুমি 400 টাকা নিয়ে নাও, ভোট দিয়ে দাও। তো ভোট দেওয়ার পরও 2 দিনও যায়নি, আবার ভোটটা তুলে নিয়ে গেছে। এটা কি প্রত্যেক দিন 400 টাকা দেওয়ার কথা? না না, প্রত্যেক দিন না, ভোটটা বিছানোর জন্য 400 টাকা। টেম্পোরারি একটা প্রবেশ পথ। হ্যাঁ, টেম্পোরারি। এখন অব্দি আপনারা দিয়েছেন নি এরকম মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকা দিয়েছি, একটা বোর্ড লাগানোর জন্য 400 টাকা দিয়েছিলাম, কিন্তু 2 দিনও যায়নি, আবার তুলে নিয়ে গিয়েছে। তারপর আবার বললাম যে এবার কি করব, এবার দোকানে আসে যাওয়া কি করবো, কিভাবে করবো। তখন আবার বিগত 2 দিন পরে আবার বললো যে আবার 400 টাকা দিতে হবে নাকি ভোটটা বিচানোর জন্য। তো আমরা বললাম যে থাক, আর দরকার নেই, আমাদের 400 টাকা এভাবে দিয়ে আমার কোনো দরকার নেই। আপনার কিসের দোকান? আমার মোবাইল রিপেয়ারিং শপ। নামটা কি? মোবাইল স্পেয়ার পার্ট, মোবাইল স্পেয়ার পার্ট। স্বামী, শ্বশুর, শাশুড়ির অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ। গত কয়েক মাস আগে বিয়ে হয় বিশালগড় গোকুলনগর আদর্শ কলোনি এলাকার শঙ্কর দেবনাথের মেয়ে শিউলি দেবনাথের সাথে এলাকারই রাজু দেবনাথের সঙ্গে। বিয়ের কয়েক মাস ভালো চললেও গৃহবধূর উপর নেমে আসে চরম অত্যাচার। শুক্রবার সকালে গৃহবধূর স্বামী রাজু দেবনাথ শ্বশুর বাড়িতে খবর পাঠায় গৃহবধূর মৃত্যু হয়। গৃহবধূর স্বামীর বাড়ির গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ। পরবর্তী সময়ে গৃহবধূকে মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দুপুরে মেয়ের বাপের বাড়ির পরিবারের সদস্যরা অভিযোগ করেন স্বামী রাজু দেবনাথ, শ্বশুর গোপাল দেবনাথ এবং শাশুড়ি করুণা দেবনাথ মিলে গৃহবধূ শিউলি দেবনাথ মিলে গৃহবধূকে মেরে ফেলা হয়েছে। এবারে মেয়ের মৃত্যুর খবর শুনে মহকুমা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মেয়ের বাপের বাড়ির পরিবারের সদস্যরা। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের তরফ থেকে খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়। ময়নাতদন্ত করার পর বেরিয়ে আসবে সঠিক তথ্য। সেই দিকে তাকিয়ে রয়েছে গৃহবধূর মেয়ের বাপের বাড়ির সদস্যরা। এ নিয়ে হাসপাতাল চত্বরে কান্নার রোল পড়ে যায়। আমরা আছে না, আমরা শূন্য আমার বাগিরি বিয়ে দিছে, 1.5 বছর হয়েছে। 11 মাস বাগনিটা তারা বাড়িতে ঝামেলা করে বাগনিটা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হইতো না, 100 মিটার দূর হইতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তারা দেয় না, দায়িত্ব হয়তো। কোন জায়গাতে বিয়ে দিচ্ছে? গোকুলনগর আদর্শ কলোনি। গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিচ্ছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলের কাছে বিয়ে দিছে। আজকে কি হয়েছে? আজকে সকাল আমরা তো জানি না, আমরা যার দেব না, আমরা কাজ করবো, আমরা করতে আসি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 পরে 11 বাজবো, আমার মেয়ে তো ভাইয়ের কাছে কাটাতানি ফোন করছে, আমার বাগনি শরীর ফাঁসি দিছে, কইছে আমার বাগনি ফাঁসি দিছে। তো আমার বাগনি, আমি তো ঘর আমার বাইরে ডাকতে কইছে তুই উমুক খানো হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া পড়ছে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিটা লইয়া পড়ছে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মইরা আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না, ডাক্তার কি রিপোর্ট দেয় আমরা রিপোর্ট দিছে না না। এখন কি আপনার ভাগ্নি কি জীবিত আছে নাকি? না, জীবিত না, ডাক্তার কইছে মারা গেছে। মারা গেছে? আপনার কি অভিযোগ কি? আপনাদের অভিযোগ কি? আমরা অভিযোগ তারা মাইরা লাইছে। কে মারছে? ছেলের বাপে, ছেলের মা। কি নাম তাদের? তাদের নাম বললাম না, একজন নাম গোপাল দেবনাথ,
গোপাল দেবনাথের ছেলের নাম কি না রাজু দেবনাথ আর হলো করুণা দেবনাথ তারা তিনজনে বলে আমার ভাগ্নিটা মেরে তারা এর আগে অনেক নির্যাতন করছে এরপরে আমরা আরো তারা আমরা লোকে আরো আমার ভাগ্নির লোকে বহুত খারাপ ব্যবহার করছে পাড়ার মানুষ সবাই জানে এলাকার মানুষ সবাই জানে এখন তারা তিনজনে এই খুনের দায় আমার ভাগ্নিরা তারা তিনজনই মারছে আর বাকি কেউ মারছে না তারা তিনজনই মারছে তারা মাইরা তুলে রাখছে আমরা বাড়ির কাছে 100 মিটার দূর হইতাম না আমরা কেন জানি না কোন আমরা যদি ফাঁসি দিয়ে মরে তাহলে তো বাড়িতে মরে গেল বাড়িতে নামাইলো কিভাবে তারা থানা 3 ফোন ছাড়া কিভাবে মারলো নামাইলো ফাঁসি দিলে তো জানি তো থানার লোক যাও ছাড়া সাইডের আশেপাশের লোক টান দাও ছাড়া আশা ছাড়া তো আর নামাইতে পারে না তারা কিভাবে নামাইলো আপনাদের গলাতে দেখেন এটা ফাঁসি দিয়ে আমার লাগছে না আমরা দিয়ে জিজ্ঞাসা করব আমি তো কইতে এটা অ্যাকচুয়ালি সকালবেলা অ্যারাউন্ড 11:15 AM আমরা ওই যে সময় ডিউটি করতেছিলাম আউটডোরের মধ্যে এই সময় একটা পেশেন্ট আইসে হ্যাঁ পেশেন্টটা আইসি তারপরে আমরা পাইছি পেশেন্টটা অলরেডি মানে পালস বিপি কিছু নাই অলরেডি মানে পেশেন্টটা মারা গেছে গিয়া তারপরে আমরা পুলিশে খবর দিয়ে দিছি এখন আমরা ফার্দার যা যা প্রসিডিউর আছে ওটা করবো আর কি হ্যাঁ পেশেন্টের নাম হয়েছে গিয়া শিউলি দেবনাথ বয়স 19 বছর গোকুলনগর আদর্শ কলোনি বাড়ি ওনার কিভাবে মৃত্যু হয়েছে কোনো কিছু জানা গেছে কিছু বলা গেছে না মানে আমরা তো অলরেডি পাইছি ব্রড ডেট এখন মেবি পুলিশ আসার পরে যদি পোস্টমর্টম হয় তাহলে আমরা এরপরে জানতে পারবো ব্যাপারটা কি হয়েছে হ্যাঁ না এটা কি মানে ফাঁসি দিয়ে আর তো মানে হেরা করতেছে ফাঁসি দিয়ে আবার এটা তো কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি পোস্টমর্টম করার পরে ফাইনাল ডিসিশন হবে আর কি হ্যাঁ এখন কোন হাসপাতালে নিয়ে বিশালগড় মহকুমা হসপিটাল জাতীয় শিক্ষানীতি 2020-এর গুরুত্বপূর্ণ অঙ্গ নিপুণ ভারতকে কেন্দ্র করে গঠিত নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হলো 3 মাস ব্যাপী নানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচিত এই মিশনের মূল লক্ষ্য রাজ্যের শিশুদের প্রাথমিক শিক্ষায় দক্ষ করে তোলা এই উপলক্ষে আজ সকালে কদমতলা ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে কদমতলা এলাকার 2টি বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করেন এক বর্ণাঢ্য র্যালিতে সকাল 8টায় অনুষ্ঠিত এই র্যালিতে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর অফ স্কুল সুধাংশু শেখর পাল এবং কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস দেবনাথ বলেন নিপুণ ত্রিপুরা মিশনের মূল উদ্দেশ্য হল শিশুদের এমনভাবে শিক্ষিত করা যাতে তারা বয়স অনুযায়ী পাঠ্য বই পড়তে পারে এবং নিজের ভাবনা সহজ ভাষায় প্রকাশ করতে পারে তিনি জানান যে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি যা আগামী 3 মাস ধরে চলবে কদমতলায় শিশুদের র্যালির মধ্য দিয়ে তার শুভ সূচনা হয় তো আজকে আমরা একটা র্যালি করলাম এখানে এনইপি 2020-র অধীনে যে নিপুণ কর্মসূচি স্টার্ট হয়েছে নিপুণ ফুল ফর্মটা যেটা আপনারা ফ্লেক্সে দেখতে পেয়েছেন ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর আন্ডারস্ট্যান্ডিং ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি এই কর্মসূচির আওতায় আমরা আজকে একটা প্রাথমিক স্তরের যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নিয়ে এই বিদ্যালয়ের কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুলের এবং কদমতলা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাইমারি স্টুডেন্টদেরকে নিয়ে একটি র্যালি করি সেটা হলো অ্যাওয়ারনেস র্যালি এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এই 2 বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং এই এলাকার যত অভিভাবকগণ তারা উপস্থিত হয়েছিলেন এই র্যালিতে আসলে এনইপি 2020-তে যে নিপুণ কর্মসূচি চালু হয়েছে তার 3rd অ্যানিভার্সারি আমাদের এই ত্রিপুরাতে কমপ্লিট হয়েছে 18 নভেম্বর এবং 4th অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছে ন্যাশনাল লেভেলে সেটা হচ্ছে 5th জুলাই এবং সেটার 4th অ্যানিভার্সারি পূর্ণ হওয়ার কারণেই এই যে র্যালিটা আমরা অ্যাওয়ারনেস র্যালি আজকে করেছি এবং তার জন্য আজকে থেকে আমরা 3 মাস ব্যাপী একটা কর্মসূচি হাতে নিচ্ছি সেই নিপুণের অধীন সেই নিপুণ বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাই যে যারা প্রাইমারি স্তর থেকে মিডল স্তরে চলে গিয়েছে কিন্তু তাদের সেই বেসিক যেটা আন্ডারস্ট্যান্ডিং ফর নিউমারেসি অ্যান্ড লিটারেসি অর্থাৎ উপরের ক্লাসে চলে গিয়েছে কিন্তু সে নিচের সংখ্যাগুলি বলতে পারছে না পড়তে পারছে না তার মধ্যে সেই পরিপূর্ণতা আনার জন্যই এই কর্মসূচি এবং 3 মাস ব্যাপী যে কর্মসূচিটা এখন শুরু হচ্ছে আজকে থেকে তার প্রতি মাস অন্তর অন্তর আমরা প্যারেন্টস টিচার্স মিটিং করব এবং স্টুডেন্টসদেরকে নিয়ে এবং প্যারেন্টসদেরকে নিয়ে আমাদের টিচাররা 1-to-1 ইন্টারাকশন করবেন এবং সেটা কতটুকু আমরা ফলপ্রসূ করতে পেরেছি সেটা নিয়ে পর্যালোচনা বৈঠক প্রতি মাসে একবার হবে এটাই আজকের এই র্যালিটার মুখ্য উদ্দেশ্য এটা সমস্ত ত্রিপুরাতেই আজকের এই ডিউটিতে এই র্যালিটা হয়েছে সবগুলি বিদ্যালয়ই করছে যার যার সুবিধা মতো সময়ে যারা প্রাথমিক সকালের স্কুল তারা সকাল দিকে করছে দুপুরের স্কুলগুলো দুপুরের দিকে করবে এবং সেটা সারা ত্রিপুরা ব্যাপী হচ্ছে ধন্যবাদ শুক্রবার দুপুরে জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রাহকরা অভিযোগ বিদ্যুতের রিচার্জের সময় বিদ্যুৎ দপ্তর অতিরিক্ত চার্জ আদায় করছে
ফলে প্রতিনিয়ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের নীতির ফলেই এই সংকটে তৈরি হয়েছে। একদিকে স্মার্ট মিটার চালুর পর থেকে রিচার্জের বিশৃঙ্খলা, অন্যদিকে প্রতিটি রিচার্জে অতিরিক্ত টাকা কেটে নেওয়া, এই দুয়ে মিলে সাধারণ মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভকারীরা জানান, রিচার্জ করতে গিয়ে এখন বিদ্যুৎ না পেয়ে দিন কাটাতে হচ্ছে। বিদ্যুৎ দপ্তর গ্রাহকের পকেট কেটে টাকা তুলছে, অথচ পরিষেবা বেহাল। বিরোধী দলগুলির দাবি, অতিরিক্ত চার্জ ও স্মার্ট মিটার নিয়ে সরকারের নীতির পুনর্বিবেচনা জরুরি। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, এভাবে টাকা তুলে জনগণের দুর্দশা বাড়ালে তার রাজনৈতিক মূল্য দিতে হবে সরকারকে। বিক্ষোভ চলাকালীন বিদ্যুৎ অফিসে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। গ্রাহকরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপ ও সমাধান বা সমস্যার সমাধান দাবি করেন। সম্পূর্ণ গোপন রাখতেছে তারা, রিডিং বাড়ায় না, রিডিং এর পয়সা বাড়ে না, অন্যভাবে বিভিন্ন এক্সট্রা চার্জ লাগাই দিছে, সানডি চার্জ, এডিশনাল চার্জ, এক্সট্রা চার্জ, যা মনে ধরতেছে তার লেখা। আমার 50 ইউনিটের জন্য আমি 1500 টাকা বিল দিছি, শুধু 50 ইউনিটে আমি 1500 দিছি, 30 টাকা পার ইউনিট আমার পড়ছে। এখন কি চান আপনারা? আমরা চাই সত্যিকারের যদি কোনো ডিসিশন হয়ে থাকে, ক্যাবিনেট ডিসিশন বা কোনো রকম সরকারি সিদ্ধান্ত নেওয়া থাকে, সেই সরকারি সিদ্ধান্তের কাগজ প্রত্যেক অফিসে অফিসে লাগানো থাকে যে হ্যাঁ মিটার রেন্ট বাড়ছে, সে বিদ্যুতের দাম বাড়ছে, এই জিনিসটা জনসাধারণের সচেতন করতে হবে। আমরা বিল দিতাম না, কেনা দিব কে দিব না বড় কথা না, বড় কথা হইল বাড়লে জনসাধারণের নলেজে অগ্রিম জানাইতে হবে। আগামী মাসে আবার এত টাকা বাড়তে চলছে, আপনাদের আমরা জানাইতেছি আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণ করতে হইব, এইসব আমরা জানাইতে হইব জনসাধারণের না জানাইয়া এইভাবে ইচ্ছাকৃতভাবে যখন খুশি তখন যা খুশি তা চার্জ নাম লেখা এইভাবে বাড়াই দিতেছে, কইতাছে রিডিং বাড়ছে না। আমার রিডিং পড়ছে 30 টাকা কইরা পার ইউনিট পড়ছে আমার। এই বিষয়ে কি বিদ্যুৎ মন্ত্রী কি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে? এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না, বিদ্যুৎ মন্ত্রী কি করতেছে না করতেছে জনসাধারণের জন্য, এই হলো কথা আমার। এখন আমার কথা হইলো আমরা বিল দেবো, বসতে পারি সিসতে পারি, আমরা তো বিল দিতেই হবে। বিল না দিলে ফাইন, ফাইনের পরে আরও মানে চক্রবৃদ্ধি ফাইন, মানে আগের দিনের এই জমিদারের ফাইনের মতো আরম্ভ হয়ে গেছে, মোটামুটি ধরে নিতে পারে। অতএব এইগুলি বন্ধ করা উচিত, জনসাধারণের একটু ব্যাপারটা নিয়ে জানানো উচিত যে আমরা এই করতেছি, এই প্রত্যেক মাসে যখন এই এডিশনাল লাগাইবেন আপনি, তখন অবশ্যই আপনি নোটিফিকেশন করবেন। আর এখানে বিদ্যুৎ বিল যেভাবে যে হারে বিদ্যুৎ বিল কেটে রাখতেছে তারা 1000 টাকা ঢুকাইয়া 553 টাকা রিচার্জ হয়েছে, 103 টাকা পাইছি। আর কারো 500 টাকা ঢুকাইলে 17 ইউনিট 13 ইউনিট 14 ইউনিট এইভাবে আইতে আছে। এটা কি হইতে আছে যেটা বুঝি না। এখন আমরা কি চাইতেছেন, কি চান আপনারা? এটা বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা আবেদন, এটা সঠিক সিদ্ধান্ত করে এটা তদন্ত করা হোক। এরকম হইতে আছে কি লিগা? কোন কারেন্ট অফিসে এটা এরকম চলছে? বিশাল কারেন্ট অফিস, বিশাল জাঙ্গালিয়া। এরকম ঘটনা আপনার সাথে কয়বার হয়েছে? এই প্রথম নাকি? এলে দুইবার। হ্যাঁ। কি মনে হতেছে মানে সাধারণ মানুষের থেকে গত বিলে 1000 টাকা ঢুকাইয়া 107 ইউনিট পেয়েছি। এর আগে একবার বিদ্যুৎ বিল বাড়ছে কইয়া তাও কেটে রেখেছে কত টাকা। ঠিক এইভাবে চলছে আজকে কয়েকটা বিলের ভিতরে। মাসে আমরা 4000 টাকা 5000 টাকা বিদ্যুতের লেগে থাকা, যেভাবে তারা লুটপাট করতে আছে, কি এর থেকে এটি করতে আছে, এটা তদন্ত করো। মন্ত্রীর কাছে আমরা অনুরোধ, এটা তদন্ত করে দেখাও। সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রকাশ্যে গোমাংস বিক্রির প্রচারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কৈলাসহরে। ঘটনাটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলে বুধবার কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন ও বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর। নীতিশ দে জানান, এক ব্যক্তি ফেসবুকে লাইভে প্রচার করে জানায় 1000 টাকায় 4 কেজি মাংস পাওয়া যাবে এবং বাবুর বাজার থেকে সুলতানপুরের দিকে যাওয়ার সেগুন বাগানের পাশে সেই মাংস বিক্রি হচ্ছে। ব্যক্তি পূর্বেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনার সঙ্গে জড়িত ছিল, এবারও ধর্মীয় উস্কানি দিতে চেয়েছে। বিজেপি নেতারা দাবি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। পুলিশ জানিয়েছে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
বিজেপির বক্তব্য, এ ধরনের ঘটনা সমাজে সম্প্রীতি নষ্ট করতে পারে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আজকে আমরা কৈলাসহর মণ্ডল সভাপতি এবং কৈলাসহর মণ্ডলের অফিস বেয়ারার যারা কর্মকর্তা যারা আছেন সবাই সহ আমরা আমাদের এসডিপিও অফিসে আমরা এসেছি। মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি। আপনারা সবাই দেখেছেন গতকালকে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বাইট দেখেছি। সেই বাইটের মধ্যে একজন ব্যক্তি বলছেন যে 1000 টাকায় 4 কেজি পাওয়া যাবে আজকে সকালবেলা, এবং জায়গার ঠিকানা বলে একটা ফেসবুক লাইভ সেই জায়গার মধ্যে করা হয়েছে। এবং পরবর্তী সময় আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে আজকে সকালবেলা বাবুরবাজার থেকে কনকপুরের যে রাস্তা, বাবুরবাজার থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে সুলতানপুর মফস্বর আলীর বাড়ি হয়ে কনকপুর পর্যন্ত এসেছে, সেই রাস্তার সেগুনবাগানটার পাশে ওইখানে গরু কাটা হচ্ছে এবং সেই গরুর মাংস 1000 টাকা 4 কেজি বিক্রি করা হচ্ছে এবং ওপেন সেই জায়গার মধ্যে সেটা বিক্রি করা হচ্ছে। এবং যিনি এই বক্তব্যটা রেখেছেন আমরা জানতে পেরেছি যে এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গাপুজোর আগে এই যে বাবুরবাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুরবাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে, এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত, এটা এলাকার মানুষ আমাদেরকে বলছেন। এবং সেই ব্যক্তি নাকি ফেসবুকের মধ্যে সেই লাইভটা করেছেন। এটা জানার সাথে সাথেই সমাজের, আমাদের হিন্দু সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি এবং পুলিশ সাথে সাথেই উদ্যোগ নিয়েছে। ওই জায়গার মধ্যে পুলিশ রেড করবার জন্য পুলিশকে পৌঁছে গেছে। আমরা আশা রাখি যে আসামিকে গ্রেপ্তার করবার জন্য আমরা দাবি রেখেছি। আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই জায়গার মধ্যে প্রদান করতে হবে, কারণ একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সেই জায়গার মধ্যে আঘাত সংঘটিত করা হয়েছে। এবং গত বছর মসজিদের মধ্যে আগুন লাগিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সেই জায়গার মধ্যে তৈরি করার ক্ষেত্রে ওই ব্যক্তির একটা অবদান সেই জায়গায় ছিল, মানুষের কাছ থেকে সেটা আমরা জানতে পেরেছি। সেটাই আমরা এখানে প্রশাসনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরাও পার্টির সেই বিষয়গুলোর উপর আমরা পরবর্তীতে নজর রাখবো। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। আপনি বরণ করে নেবেন, সেই সাথে থাকবে আমাদের স্টুডেন্ট সংযুক্তা বিশ্বাস। আমরা নেব ঠিক একইভাবে আমাদের রাজ্যের ঐতিহ্য ঋষা পরিয়ে পুষ্পস্তবক এবং সেই প্রসাদ শর্মা মহোদয়, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমি টিউটর সুপর্ণা সাহা মহোদয়কে বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর তপন মজুমদার মহোদয়। ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়কেও আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা বরণ করে নেবেন টিউটর মনোমালা দাস। টিউটর ডক্টর তপন মজুমদার স্যারকে বরণ করে নেবার জন্যে আমরা একইভাবে আমাদের ঐতিহ্য ঋষা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। আলোকের এই সরকার ধারায় ধুইয়ে দাও। ধন্যতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যিনি কাণ্ডারি রয়েছেন আমাদের ডক্টর তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা অপেক্ষায় রয়েছি, আজকে তপন মজুমদারের জন্য অপেক্ষা করে আছি। আমরা আশা করছি স্যার আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা মানে এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার।
এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট, এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট, এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিক নির্দেশিকা বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে, এবং কর্মসংস্থানের পাশাপাশি এটার ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ অনেক যারা নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতেন, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে, এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে, তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে, এবং আগামী দিনেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার হাত দিয়েছে, এবং আগামী দিনেও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা করতে পারে। Medical superintendent, the respected faculty members and students, principal, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, সামনে উপস্থিত আমাদের ডক্টর তপন মজুমদার, ডিরেক্টর ফ্যামিলি করছেন আমাদের রেসপেক্টেড শ্রী কিরণ গীতি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বেগম, অন্তরা সরকার এবং তপশ্রী দে। অন্তরা সরকার এবং তপশ্রী দে। তপশ্রী মঞ্চে চলে যাও। থার্ড সেমিস্টার বিএসসি নার্সিং ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন তাদেরকে সম্মানিত করছি। এরপর আমরা সম্মানিত পূর্ণ পুরস্কার তুলে দেব। ফার্স্ট সেমিস্টার বিএসসি নার্সিং এন্ড ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সামিনেশন